আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আইসিটি এক্সপ্রেসের ব্র্যান্ড নিউ লেকচার সিরিজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি মোহাম্মদ রিফাত হোসেন তোমাদের সাথে আইসিটির চ্যাপ্টার 6 ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমাদের আজকের কম্প্রিহেন্সিভ লেকচারটি শুরু করা যাক। ওকে, তো আমাদের এই চ্যাপ্টারের একদম শুরুর দিকে যেই টপিকটা আছে সেটা হচ্ছে কম্পিউটার মেমোরি। যেহেতু আমরা ডেটাবেস নিয়ে কথা বলতেছি, তো মেমোরির আলোচনাটা অবভিয়াসলি শুরুতে আসা দরকার, ঠিক আছে? তো আমাদের এখানে শুরুতে যেটা বলা হচ্ছে যে মেমোরি যে ডিভাইসটা আছে, অর্থাৎ যার মধ্যে আমরা আমাদের ডেটা স্টোর করে রাখি, সেই ডিভাইসকে অ্যাক্সেসের দিক থেকে, অর্থাৎ আমি যখন মেমোরি ডিভাইসটাকে ইউজ করব, হ্যাঁ, ওইটার উপর বেস করে আমরা সেটাকে দুইভাবে ভাগ করতে পারি। একটাকে বলা হচ্ছে প্রাইমারি মেমোরি, আরেকটাকে বলা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। অর্থাৎ কিছু মেমোরি থাকে যেটা হচ্ছে তোমার সিপিইউর খুবই কাছে, লাইক ধরো যে রেজিস্টার যেই মেমোরিগুলো আছে বা আমাদের যেই ক্যাশ মেমোরিগুলো আছে বা র্যাম, এগুলো হচ্ছে আমাদের সিপিইউ যেই ডিভাইসটা আছে, অর্থাৎ যেখানে তোমার কম্পিউটারের যাবতীয় হিসাব নিকাশ বা প্রসেসিংগুলো হয়ে থাকে, সেই সিপিইউর খুব কাছে থাকে। সো সিপিইউ খুব ফাস্ট অ্যাক্সেস করতে পারে এই ডিভাইসগুলোকে, ঠিক আছে? আর কিছু মেমোরি ডিভাইস থাকে যেগুলো সিপিইউ থেকে একটু দূরে থাকে, যেগুলোতে হচ্ছে ইউজুয়ালি আমাদের ব্যাকআপ ডেটাগুলো থাকে। অর্থাৎ কোনো ডেটা যদি আমরা প্রাইমারি মেমোরিতে না পাই, আমাদের সিপিইউর কাছের মেমোরিতে যদি না পাই, তখন হচ্ছে আমরা এই সেকেন্ডারি মেমোরি থেকে অ্যাক্সেস করব, যেটা হচ্ছে মেইনলি হার্ড ডিস্ক বা তোমার হচ্ছে এসএসডি, এই ডিভাইসগুলো, ঠিক আছে? বা রম, এই ডিভাইসগুলো থেকে হচ্ছে তখন আমরা ডেটা ফেচ করে নিয়ে তারপর সিপিইউকে দিব যে সিপিইউ তুমি তোমার কাজ করো, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের অ্যাক্সেসের ব্যাপারটা। ওকে, তো আমরা এখন একটু ডিটেলসে জিনিসগুলো দেখি। আমাদের যে ফার্স্টে আসতেছে প্রাইমারি মেমোরি, যেটা তোমাদেরকে অলরেডি ভাবে বুঝাইলাম যে সিপিইউ যেই মেমোরিগুলোকে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারে, অর্থাৎ তার আশেপাশে যেই মেমোরিগুলো আছে, এটা হচ্ছে তোমার প্রাইমারি মেমোরি। তো এর মধ্যে আমরা দেখতে পাই প্রাইমারি মেমোরি হচ্ছে দুই ধরনের। বেসিক্যালি প্রাইমারি মেমোরি দুই ধরনের, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম। তো র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা আমাদের সিপিইউর খুব কাছেই থাকে। এটার ক্যাপাসিটি হার্ড ডিস্ক বা এসএসডির তুলনায় কম থাকে। তো আমাদের র্যামের মধ্যে হচ্ছে সেই সকল ডেটাগুলোকে রাখা হয় যেই ডেটাগুলো নিয়ে সিপিইউ বর্তমানে কাজ করতেছে, ঠিক আছে? ধরো তুমি একটা প্রোগ্রাম চালাইছো, তো বা কোনো একটা অ্যাপ ওপেন করছো, ওই অ্যাপ রিলেটেড ডেটাগুলো হচ্ছে সিপিইউ র্যাম থেকে নিয়ে তারপর প্রসেস করবে, ঠিক আছে? অর্থাৎ সমসাময়িক যে ডেটাগুলো লাগে সেগুলো হচ্ছে র্যাম থেকে নিয়ে প্রসেস করা হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে রাখি, এই র্যাম যে মেমোরি ডিভাইসটা আছে, এইটার একটা খুবই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে, যেটা থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। সেটা হচ্ছে এই র্যাম হচ্ছে একটা ভোলাটাইল মেমোরি। মানে কি? মানে হচ্ছে র্যামের ভেতরে তুমি যে ডেটাগুলো রাখো, এগুলো কিন্তু হচ্ছে পার্মানেন্টলি স্টোর থাকে না, পার্মানেন্টলি সেভ হয়ে থাকে না। তুমি একবার অ্যাপ্লিকেশনটা অফ করে দিবা বা কম্পিউটারটা অফ করে দিবা, দেখবা ওই মেমোরি বা ওই ডেটাগুলো র্যাম থেকে ইরেজ হয়ে গেছে। অর্থাৎ র্যামে যেই ডেটাগুলো থাকে সেটা টেম্পোরারি বেসিসে থাকে, ঠিক আছে? তো এই জন্য এটাকে বলা হচ্ছে ভোলাটাইল মেমোরি। এরপরে আছে রম। তো রমও হচ্ছে আমাদের প্রাইমারি মেমোরির মধ্যে পড়ে, কারণ রমও হচ্ছে তোমার সিপিইউর কাছাকাছি থাকে। বাট সব রম না, রমেরও কিছু তোমার টাইপ আছে, তোমাদেরকে অলরেডি আমি বলেছি কিছু রম দূরে থাকে। বাট আমাদের ধরো যে এই যে বায়োসের যেই ডেটাগুলো আছে, বায়োস মানে হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, অর্থাৎ তোমার কম্পিউটারের একদম বেসিক সেট আপগুলো, ইনপুট পোর্ট, আউটপুট পোর্ট, এরকম বেসিক সেট আপগুলো যেখানে হচ্ছে সেভ করা থাকে, সেটা হচ্ছে তোমার বায়োস, ঠিক আছে? মানে অপারেটিং সিস্টেম যখন তোমার কম্পিউটারটাকে ওপেন করবে, তখন সে বেসিক ডেটাগুলো কোথা থেকে নেবে, যে তোমার সিস্টেমে কি কি তোমার হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস আছে, এই বেসিক জিনিসগুলো সে নিবে হচ্ছে একটা রম থেকে। এই রমটা হচ্ছে তোমার সিপিইউর কাছে থাকে, এই কারণে এটাকে আমরা বলতেছি তোমার হচ্ছে প্রাইমারি মেমোরি। তো রম আর র্যামের মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের রম হচ্ছে একটা নন ভোলাটাইল মেমোরি, যেখানে র্যাম ছিল একটা ভোলাটাইল মেমোরি। অর্থাৎ রমের ভেতরে যে ডেটা থাকে এটা কিন্তু হচ্ছে তোমার পার্মানেন্টলি থাকে, হ্যাঁ, কিন্তু র্যামের মধ্যে কিন্তু টেম্পোরারিলি থাকে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমাদের রম আর র্যামের মধ্যে পার্থক্য, বুঝতে পারছো? আচ্ছা, এইবার আসি আমরা সেকেন্ডারি মেমোরির মধ্যে, যেটা তোমাদের অলরেডি বলছি। সেকেন্ডারি মেমোরির উদাহরণ হচ্ছে যে আমাদের এইচডিডি, তারপরে এসএসডি, তারপরে হচ্ছে সিডি, ডিভিডি ইত্যাদি। অর্থাৎ যেখানে আমাদের প্রথমত ডেটাগুলো পার্মানেন্টলি স্টোর থাকবে, অর্থাৎ সকল সেকেন্ডারি মেমোরি হচ্ছে আমাদের নন ভোলাটাইল মেমোরি নাম্বার ওয়ান।
আর নাম্বার 2 হচ্ছে এগুলো সিপিইউ থেকে দূরে থাকে, দ্যাটস ওয়াই এদেরকে সেকেন্ডারি মেমোরি বলতেছি, ঠিক আছে। বাট এদের ক্যাপাসিটি অনেক বেশি থাকে, সো বেশি পরিমাণ ডেটা একবারে স্টোর করে রাখতে পারে, ঠিক আছে। ওকে, তো আমরা মোটামুটি আমাদের যেই মেমোরির আইডিয়াটা আছে ওইটা ক্লিয়ার করছি। এখন আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে ডেটাবেজের আলোচনায়, ঠিক আছে। সো ডেটাবেজ কি, ডেটাবেজের ভেতরে কী কী জিনিস আছে, এগুলো নিয়ে হচ্ছে আমরা এখন ডিটেলসে আলাপ করবো। ওকে, তো আমাদের ফার্স্টেই আমাদের ডেটাবেজের যে কাঠামো, অর্থাৎ ডেটাবেজের ভেতরে আমরা ডেটা কিভাবে রাখি এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে। তো ডেটাবেজ মূলত ডেটাকে একটা অর্গানাইজড ওয়েতে প্রেজেন্ট করে, অর্গানাইজড ওয়েতে ডেটাকে স্টোর করে, যেন পরবর্তীতে তুমি তোমার কাজের প্রয়োজন অনুযায়ী ডেটা ফেচ করে আনতে পারো বা কালেক্ট করে আনতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের একটা ডেটাবেজ আছে, এক ধরনের ডেটাবেজ আছে যেটাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্রাকচার ডেটাবেজ। এই ডেটাবেজে আমাদের ডেটাগুলোকে টেবিল আকারে অর্গানাইজড ওয়েতে রাখা হয়, ঠিক আছে। সো এই স্ট্রাকচার ডেটাবেজের মধ্যে আমাদের মেইন যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে একটা টেবিল, ঠিক আছে। টেবিলের মধ্যে আমাদের ডেটা থাকবে। সো এখন আমরা দেখবো এই টেবিলের মধ্যে ডেটাগুলো কিভাবে রাখা হয়, এবং টেবিলে তোমার বিভিন্ন যে আমরা রো কলাম দেখতে পাই বা সেল দেখতে পাই, এইগুলোকে ডেটাবেজের দৃষ্টিকোণ থেকে কিভাবে নামকরণ করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা একটা করে দেখা শুরু করি। আচ্ছা, প্রথমেই আসে ডেটা। আমরা ডেটাবেজে কি রাখবো? ডেটা রাখবো। আমরা ডেটাবেজে অনেকগুলো ডেটাকে একটা অর্গানাইজড ওয়েতে গুছিয়ে রাখবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে ডেটা টেবিল। ডেটা টেবিল হচ্ছে আমাদের টোটাল যেই সিস্টেমের মধ্যে বা যেই স্ট্রাকচারের মধ্যে আমাদের ডেটাগুলো একসাথে থাকবে, ওইটাই হচ্ছে ডেটা টেবিল। এরপরে আসতেছে ফিল্ড। এই যে ফিল্ড আর রেকর্ড, খুবই গুরুত্বপূর্ণ দুইটা আইডিয়া। দেখো, আমাদের এই যে যে টেবিলের এক একটা ছোট ছোট ঘর আছে, এই ঘরের মধ্যে থাকে হচ্ছে ডেটা। এখন তুমি একটু খেয়াল করলে দেখতে পাবা যে কোনো একটা নির্দিষ্ট রো বরাবর একটা নির্দিষ্ট পার্সন বা নির্দিষ্ট একটা তোমার এন্টিটির ডেটা থাকে, রাইট। এই দেখো, আমি যদি এই রো বরাবর তাকাই, এইখানে যা ডেটা আছে সেটা একজন মানুষেরই ডেটা, তার নাম হচ্ছে রবার্ট। একটা নির্দিষ্ট রেকর্ড বরাবর আমি কিছু কালেকশন অফ ডেটা বা কিছু সেট অফ ডেটাস পাবো, যেটা একটা নির্দিষ্ট পার্সন বা অবজেক্ট বা এন্টিটিকে ডেনোট করে, ঠিক আছে। তো এই যে একটা নির্দিষ্ট রো বরাবর তোমার যতগুলো ডেটা আছে, এইগুলোর কালেকশনকে আমরা একসাথে বলি হচ্ছে রেকর্ড। তার মানে বেসিক্যালি তুমি তোমার মনে রাখার জন্য এইভাবে চিন্তা করতে পারো যে আমাদের এই যে যে ডেটা টেবিলটা আছে, যার ভিতরে অনেকগুলো ডেটা আছে, এই ডেটা টেবিলের একটা পার্টিকুলার রোকে আমরা বলতেছি হচ্ছে রেকর্ড। মনে থাকবে? ওকে, তাহলে রেকর্ড বুঝলাম। এরপরে আসো ফিল্ড। ফিল্ড হচ্ছে, তুমি যদি খেয়াল করো আমাদের এই যে যে টেবিলের ভেতরে অনেকগুলো কলাম আছে, এই প্রত্যেকটা কলাম বরাবর কিন্তু একই জাতীয় ভিন্ন ভিন্ন ডেটা আছে। লাইক এই যে আমি যেটা মার্ক করছি এখানে, এইটা যদি একটু তাকাও, এইখানে এই কলাম বরাবর আমাদের অনেকগুলো ডেটা আছে, যেই ডেটাগুলো আসলে প্রত্যেকেই একই ধরনের ডেটাকে নির্দেশ করতেছে। সেটা কি? সেটা হচ্ছে আইডি নাম্বার। অর্থাৎ এইগুলোর মান ভিন্ন হইতে পারে, বাট তাদের পরিচয়, এই ডেটাগুলোর পরিচয় কিন্তু একই, অর্থাৎ তারা প্রত্যেকে আইডি নাম্বার। তো এরকম ডেটা টেবিলের একটা নির্দিষ্ট কলাম বরাবর একই জাতীয় ভিন্ন ধরনের ডেটাগুলোকে একসাথে নিয়ে আমরা বলি হচ্ছে ফিল্ড। তাহলে তুমি তোমার মনে রাখার জন্য সহজে বলতে পারো, ফিল্ড হচ্ছে আমাদের ডেটা টেবিলের একটা পার্টিকুলার কলাম। রেকর্ড যেরকম ছিল একটা রো, ফিল্ড হচ্ছে তোমার একটা পার্টিকুলার কলাম, ঠিক আছে। তাহলে আমরা ফিল্ড, রেকর্ড, এই দুটো জিনিস বুঝলাম। এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে এখন দেখো, তোমাকে কোশ্চেন করা হয়েছে কোনটি ডেটাবেজের ভিত্তি। তো তোমার কাছে মনে হইতে পারে যে ডেটাবেজের ভিত্তি তো টেবিল, কারণ টেবিলের ভেতরেই সব থেকে, বাট দিস ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার। কেন? তুমি চিন্তা করো, তুমি যখন রিয়েল লাইফে টেবিল আকারে ডেটা রাখো, তুমি কিভাবে টেবিল বানাও? একটা টেবিল কিভাবে তৈরি হয়? তুমি চিন্তা করো, একটা টেবিল সেটা তৈরি হয় কিছু এরকম কলাম দাগানোর মাধ্যমে। এরপর তুমি কলামের কিছু হেডিং দাও, এরপর তুমি এই যে কলাম বরাবর কিছু ডেটা আস্তে আস্তে ঢুকাতে থাকো। তার মানে তোমার ডেটাবেজে মেইন হচ্ছে এই যে এক একটা কলাম। এই কলামগুলো হচ্ছে নির্দিষ্ট ধরনের কিছু ডেটা এখানে স্টোর করে, যার মাধ্যমে আলটিমেটলি রেকর্ড বা পুরো টেবিলটা তৈরি হয়। তার মানে যদি তোমার এই কলামগুলো না থাকতো, বা আমি যদি এই ডেটাবেজের ভাষায় বলি ফিল্ড যদি না থাকে, তাহলে তোমার ডেটাবেজই তৈরি হবে না। বুঝতে পারছো? তাহলে ডেটাবেজের ভিত্তি কি? এক কথায় ডেটাবেজের ভিত্তি হচ্ছে ফিল্ড, রেকর্ড না, টেবিল না, বা সেল না, ঠিক আছে। উত্তর হবে ফিল্ড। ওকে, আমরা আরও কিছু টার্মিনোলজি দেখি ডেটাবেজের সাথে সম্পর্কিত। এখানে যেটা দেওয়া আছে, দেখো, আমাদের ডেটার এন্টিটি, অ্যাট্রিবিউট, ভ্যালু, এই জিনিসগুলো একটু জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। যে কি এন্টিটি বলতে আসলে আমরা কি বুঝি।
অ্যাট্রিবিউট বলতে কি বুঝি, ভ্যালু বলতে কি বুঝি। ওকে, তো আমি এখানে একটা টেবিল দিচ্ছি, এই টেবিলে আসলে সব জিনিস ক্লিয়ার করে দেখানো আছে যে হোয়াট ইজ ডেটা টেবিল এন্টিটি, হোয়াট ইজ ডেটা টেবিল অ্যাট্রিবিউট অ্যান্ড হোয়াট আর দ্য ডেটা টেবিল ভ্যালুজ। হ্যাঁ, তো তুমি যদি একটু খেয়াল করো এখানে দুইটা টেবিল আছে, একটা টেবিলের নাম দেওয়া হয়েছে স্টুডেন্ট, আর একটা টেবিলের নাম দেওয়া হয়েছে টিউশন। অর্থাৎ একটা টেবিলে স্টুডেন্ট সংক্রান্ত তথ্যগুলা স্টোর করা আছে, যেমন স্টুডেন্টের নাম, রোল, ডিপার্টমেন্ট এটসেট্রা। আর আরেকটা টেবিলে ওই স্টুডেন্টদেরই তোমার হচ্ছে টিউশন রিলেটেড বিভিন্ন ইনফরমেশন, লাইক কোন একটা নির্দিষ্ট স্টুডেন্ট কোন কোর্সে আছে, তার ফি কত, সে কত টাকা দিছে, কত টাকা বাকি আছে এটসেট্রা। তো এই যে একটা টেবিল একটা নির্দিষ্ট ধরনের কিছু ডেটাকে স্টোর করতেছে, বা একটা পার্টিকুলার কাজের জন্য কিছু ডেটাকে যে স্টোর করতেছে, হ্যাঁ, তো ওই কাজটা বা ওই আইডিয়াটা যেই যেই টার্মের মাধ্যমে প্রকাশ পাচ্ছে ওইটাই হচ্ছে আমাদের এন্টিটি। অর্থাৎ ডেটা এন্টিটি থেকে আমরা বুঝতে পারি কোন একটা ডেটা টেবিলে কোন কাজের জন্য ডেটা স্টোর করা হয়েছে। ঠিক আছে, তো এই যে স্টুডেন্ট এন্টিটি থেকে আমরা বুঝতে পারি যে আমাদের স্টুডেন্ট টেবিলের ভেতরে স্টুডেন্টের সাথে রিলেটেড কিছু ডেটা তোমার হচ্ছে এখানে স্টোর করা আছে। ঠিক আছে, ওকে, আশা করি এন্টিটিটা বোঝা গেছে। এরপর আসে অ্যাট্রিবিউট। এই যে আমরা ফিল্ডের কথা বলছিলাম না, যে ডেটা টেবিলের একটা নির্দিষ্ট কলাম বরাবর একই জাতীয় ভিন্ন ধরনের যে ডেটাগুলো একসাথে থাকে ওগুলোকে আমরা বলি ফিল্ড, বা সহজে বললে একটা নির্দিষ্ট কলাম বরাবর যেই ডেটাগুলো থাকে ওগুলোকে আমরা বলতেছি ফিল্ড। এখন তুমি যদি খেয়াল করো আমাদের কোনো একটা নির্দিষ্ট ফিল্ড বরাবর প্রত্যেকটা ডেটাই একটা নির্দিষ্ট টাইপকে বা নির্দিষ্ট একটা ক্যাটাগরিকে ডিনোট করে, যে আসলে ও কোন ধরনের ডেটাকে রিপ্রেজেন্ট করতেছে। লাইক এই যে এই কলাম বরাবর যদি আমি তাকাই, এখানে যতগুলো ভ্যালু আছে সবগুলোই হচ্ছে আমার এই যে রোল ডেটাকে রিপ্রেজেন্ট করতেছে, রাইট, ডিফারেন্ট রোল ডেটা। আচ্ছা, তাহলে এই যে তোমার একটা ফিল্ড বরাবর কিসের ডেটা আছে, হ্যাঁ, হোয়াট আর দোজ ডেটা রিপ্রেজেন্টস, এই যে কোশ্চেনটা, এইটা অ্যান্সার করে হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট হচ্ছে অনেকটা আমাদের কোন একটা টেবিলের যে লেবেলগুলো থাকে বা হেডিংগুলো থাকে, ওই হেডিংয়ের মতো। হেডিং থেকে আসলে আমরা বুঝতে পারি ওই কলাম বরাবর কিসের ডেটা আছে। ঠিক আছে, সো অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের একটা কলামের হেডারের মতো বা লেবেলের মতো। ওকে, এরপর আসে ভ্যালু। এই যে আমাদের কোনো একটা নির্দিষ্ট অ্যাট্রিবিউটের আন্ডারে কলাম বরাবর যেই ডেটাগুলো থাকে, এই প্রত্যেকটা ডেটাকে আমরা একটা একটা করে ভ্যালু বলি। ঠিক আছে, তাহলে অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের কলামের হেডার, আর এই যে কলাম বরাবর নিচে যেই ডেটাগুলো থাকে এগুলোকে আমরা বলি ভ্যালু। আর এন্টিটি হচ্ছে আমাদের ওই যে টেবিলের ভেতরে যেই ডেটাগুলো আছে ওগুলো কাকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে, সেইটা হচ্ছে আমাদের এন্টিটি। ওকে, তো এই প্রত্যেকটা বিষয় দেখো এখানে ধরে ধরে পয়েন্ট আকারে উল্লেখ করা আছে যে হোয়াট ইজ ডেটাবেস টেবিল, হোয়াট ইজ ডেটাবেস ফিল্ড, হোয়াট ইজ রেকর্ড। তো আমি তোমাদেরকে যা যা বলেছি এগুলোই কিন্তু দেখো এখানে পয়েন্ট আকারে লিখে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট এখানে সেল, তারপরে হচ্ছে এন্টিটি, অ্যাট্রিবিউট, ভ্যালু, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে তোমার লিখে দেওয়া আছে সুন্দর করে পয়েন্ট আকারে, যে ঠিক আছে, যে আসলে এন্টিটি বলতে কি বুঝি, অ্যাট্রিবিউট বলতে কি বুঝি, ভ্যালু বলতে কি বুঝি। আচ্ছা, ওকে, তাহলে আমরা এই পর্যায়ে এসে ডেটাবেজের যে মেইন আইডিয়াগুলো সেগুলোর সাথে কিন্তু পরিচিত হয়ে গেছি, যে আসলে একটা ডেটাবেজের ভেতরে কি কি জিনিস থাকে বা কোন জিনিসকে কোন নামে ডাকা হয়। ঠিক আছে, আচ্ছা, এরপর আসো আমরা আস্তে আস্তে একটু টেকনিক্যাল আলোচনায় ঢুকি। অর্থাৎ আমরা একটা ডেটাবেস যখন বানাবো তখন সেখানে তো বিভিন্ন ধরনের ডেটা আমাদের কলাম বাই কলাম রাখতে হবে, তাই না? তো এই যে আমি বললাম একটা নির্দিষ্ট কলামে নির্দিষ্ট ধরনের কিছু ডেটা থাকে, ঠিক আছে, মানে নির্দিষ্ট জাতীয় কিছু ডেটা থাকে। তাহলে এই যে জাত সম্পর্কে, ডেটার জাত সম্পর্কে আমাদের তাহলে জানতে হবে যে কি কি ধরনের ডেটা হতে পারে। তো এই জাত সম্পর্কে এখন আমরা জানবো। ঠিক আছে, যেটাকে আমরা এই এক নামে বলতেছি ডেটা টাইপ, অর্থাৎ আমাদের ডেটা কি কি ধরনের হতে পারে। তো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে যেই ডেটা টাইপগুলোকে অ্যালাউ করা হয়েছে সেইগুলো নিয়ে হচ্ছে আমরা এখানে পড়বো। ঠিক আছে, তো এখানে দেখো নাম্বার 1-এ যেটা আছে সেটা হচ্ছে টেক্সট। টেক্সট মানে কি? টেক্সট মানে হচ্ছে তোমার ক্যারেক্টার ভিত্তিক ডেটা, অর্থাৎ তোমার এই ধরনের ডেটায় হচ্ছে অনেকগুলো ক্যারেক্টার থাকতে পারে। এই জিনিসটা অনেকটা আমাদের সি ল্যাঙ্গুয়েজে যে স্ট্রিং ছিল ওই স্ট্রিং এর সাথে সমতুল্য। ঠিক আছে, ধরো যে আমি লিখলাম যে ধরো যে এই যে এরকম কিছু একটা লিখলাম, তো এইটা কিন্তু একটা টেক্সচুয়াল ডেটা। দেখো তুমি এটাকে টেক্সচুয়াল বলতেছো কেন? কারণ এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে পাশাপাশি। দেখো MY স্পেস, এইভাবে অনেকগুলো ক্যারেক্টার দিয়ে আমি একটা ডেটা বানাইছি, এটাই হচ্ছে টেক্সচুয়াল ডেটা। সো টেক্সচুয়াল ডেটায় আসলে কি থাকবে? অনেকগুলো ক্যারেক্টার থাকবে। ঠিক আছে, এখন ক্যারেক্টার কিন্তু তোমার
লেটারও হইতে পারে, এটা ডিজিটও হইতে পারে, এটা কোনো সিম্বলও হইতে পারে, ঠিক আছে? ইট ক্যান বি এনি তোমার ভ্যালিড সিম্বল, ঠিক আছে? তো আমাদের এই যে যে টেক্সট ডেটা, এইটার যে সর্বোচ্চ সাইজ সেটা হইতে পারবে হচ্ছে তোমার 255, অর্থাৎ তুমি যে টেক্সট ডেটাটা স্টোর করবা সেটা সর্বোচ্চ 255টা ক্যারেক্টার স্টোর করতে পারবে। বুঝতে পারছো এই জিনিসটা? ওকে, তাহলে টেক্সট আমরা দেখলাম। এরপরে আসো ভার্চার। এটাকে উচ্চারণ এইভাবেই করা হয়, ভার্চার, অনেকে বার্কারও বলে। তো ভার্চার এটা বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এটা একটা টেক্সচুয়াল ডেটাই, এটা একটা এক ধরনের টেক্সট ডেটাই বোঝায়। বাট এখানে এক্সট্রা যে সুবিধাটা দেওয়া আছে বা যেই বৈশিষ্ট্যটা টেক্সটের থেকে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে যে আমাদের ভার্চার ডেটা টাইপের জন্য ডেটার যেই সাইজটা বা লেন্থটা সেটা ফিক্সড না। এই যে এটা হচ্ছে ভ্যারিয়েবল লেন্থ। আমাদের দেখো টেক্সট ডেটার ক্ষেত্রে সাইজটা ছিল হচ্ছে 255, অর্থাৎ ফিক্সড। বাট ভার্চার ডেটার ক্ষেত্রে সাইজটা ফিক্সড না, এটা ভেরিয়েবল। অর্থাৎ তোমার ডেটার সাইজ হচ্ছে তোমার, তুমি যখন ডেটা স্টোর করতে যাবা তখন আসলে এটা ডিটারমাইন্ড হবে যে কত সাইজের ডেটা তুমি এখানে রাখতেছো, কত সাইজের টেক্সট ডেটা রাখতেছো। আগে থেকে সাইজ দেওয়া থাকবে না যে সর্বোচ্চ এত রাখতে পারবা, তুমি যত বড় ডেটা রাখতে চাও ও হচ্ছে ধরতে পারবে, ঠিক আছে? ওকে, এরপরে আসতেছে হচ্ছে আমাদের নাম্বার, নেক্সট। তো নাম্বারের ব্যাপারটা হচ্ছে যে আমরা নিউমেরিক্যাল ডেটা যদি রাখতে চাই, লাইক ধরো টিউশন ফি, তারপরে হচ্ছে তোমার কারেন্সি, বিল, এটসেট্রা, এই ধরনের নিউমেরিক ডেটা যদি আমরা রাখতে চাই, এগুলো হচ্ছে আমরা নাম্বার ডেটা টাইপের আন্ডারে রাখবো, ঠিক আছে? তো নাম্বার ডেটা টাইপ রাখলে কি হবে, টেক্সট আর নাম্বার ডেটা টাইপের মধ্যে পার্থক্য কি তৈরি হবে, যে নাম্বার ডেটা টাইপকে তুমি ইজিলি হচ্ছে অ্যাডিশন করতে পারবা, সাবট্রাকশন করতে পারবা, তারপর হচ্ছে তুমি কি করতে কম্পেয়ার করতে পারবা। বা টেক্সটের ক্ষেত্রে কিন্তু সেই সুবিধাটা তোমাকে দেওয়া হবে না, বুঝতে পারছো? এই জন্যই আসলে নাম্বার হিসাবে আলাদা করে আমাদের একটা ডেটা টাইপ দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে? যেন আমরা নিউমেরিক্যাল অপারেশনগুলো করতে পারি যদি প্রয়োজন হয়। ওকে, এরপরে আমরা আসতেছি হচ্ছে দেখো যে ডেট টাইম। এইটা একটা নতুন ধরনের ডেটা টাইপ যেটা আমাদের অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ছিল না, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে থাকে, কারণ আমাদের এই ধরনের ডেটা অহরহ স্টোর করতে হয়। সেটা হচ্ছে যে ডেট টাইম ডেটা। তো ডেট টাইম একটা আলাদা ডেটা টাইপই আছে, এখানে তুমি বিভিন্ন ফরম্যাটে তোমার ডেট বা টাইমকে স্টোর করতে পারো, ঠিক আছে? ওই যে বিভিন্ন ফরম্যাট, বছর আগে থাকবে না মাস আগে থাকবে, এরকম বিভিন্ন ফরম্যাট আছে না? তো ওইভাবে বিভিন্ন ফরম্যাটে তুমি তোমার ডেট টাইমগুলোকে ডেটাবেস টেবিলের মধ্যে স্টোর করে রাখতে পারো, ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের ডেট টাইম ডেটা। এরপরে আসতেছে আমাদের কারেন্সি। তো কারেন্সির ব্যাপারটা হচ্ছে যে নিউমেরিক ডেটা যেটা আমরা স্টোর করতেছি ওইখানে তো জাস্ট নাম্বার হিসেবে ডেটাটা স্টোর থাকতেছে। বাট আমি যদি কারেন্সি হিসেবে স্টোর করি তখন দেখা যাবে ওইটা একটা নির্দিষ্ট কারেন্সিতে স্টোর থাকবে। সো আমি হচ্ছে জিনিসটাকে সহজেই রিপ্রেজেন্ট করতে পারবো আসলে যে এটা একটা নির্দিষ্ট দেশের কারেন্সিকে বোঝাচ্ছে, ঠিক আছে? নিউমেরিক থেকে তো আসলে তোমার জিনিসটা বোঝানো ডিফিকাল্ট যেটা আসলে একটা দেশের কারেন্সিকে বোঝাচ্ছে। বাট তুমি যদি কারেন্সি ডেটা টাইপ দিয়ে স্টোর করে রাখো তখন ওই নাম্বারগুলো বা ডেটাগুলো দেখে ইজিলি বোঝা যাবে যে এটা আসলে একটা কারেন্সি। লাইক ডলার কারেন্সি যদি তুমি সেট করো তাহলে হয়তো বা প্রত্যেকটা ভ্যালুর পাশে একটা ডলার সাইন থাকবে এরকম। এরপরে আসে OLE অবজেক্ট। আচ্ছা, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই OLE অবজেক্ট। এই OLEর পূর্ণরূপটা আগে আমরা দেখে নিই। OLEর পূর্ণরূপটা হচ্ছে অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং। তো এই OLE অবজেক্ট দিয়ে আসলে কী বোঝানো হয়? এই OLE অবজেক্ট দিয়ে বোঝানো হয় যে কোনো ধরনের ছবি, গ্রাফ বা অন্যান্য উইন্ডোজ ভিত্তিক যেই অবজেক্টগুলো আছে, লাইক PDF, ওয়ার্ড, তারপর এক্সেল, এই ধরনের তোমার ডেটাগুলোকে তুমি যদি হচ্ছে ডেটাবেস টেবিলের মধ্যে স্টোর করে রাখতে চাও তখন সেগুলোকে তোমার একটা নির্দিষ্ট ডেটা টাইপের আন্ডারে স্টোর করতে হবে, যেটাকে আমরা বলতেছি OLE অবজেক্ট, ঠিক আছে? ওকে, এরপর তুমি চাইলে হাইপার লিঙ্ক অর্থাৎ URL এইগুলোকেও তুমি ডেটাবেস টেবিলের মধ্যে স্টোর করে রাখতে পারো, ঠিক আছে? তো সেইগুলো তখন এই হাইপার লিঙ্ক ডেটা টাইপের আন্ডারে হচ্ছে স্টোর হয়ে থাকবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের কিছু ভ্যালিড ডেটা টাইপ যেগুলো আমরা অহরহ ইউজ করে থাকি। তো এখান থেকে একটা কোশ্চেন আমরা সলভ করি। দেখো বলা হচ্ছে ডেটা টেবিলে ইমেজ সংযোজনের জন্য, এই ধরনের অনেক কোশ্চেন আসে কিন্তু পরীক্ষায়, যে ডেটা টেবিলে PDF সংযোজনের জন্য বা ডেটা টেবিলে গ্রাফ সংযোজনের জন্য আমরা কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার করতে পারি। তো তোমাকে বুঝতে হবে যে এইটা আমার
নর্মাল কোনো টেক্সট বা নাম্বার বোঝাচ্ছে না, এটা একটা ওয়েলি অবজেক্টকে বোঝাচ্ছে, এই যে ইমেজ। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কিন্তু অপশন সি। ঠিক আছে, ওকে। তো আমরা এখন ডেটাবেজের প্রকারভেদে চলে যাচ্ছি। ডেটাবেজের রিলেশনশিপের উপর বেস করে ডেটাবেজকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলতেছি নন রিলেশনাল ডেটাবেজ, আরেকটাকে আমরা বলতেছি রিলেশনাল ডেটাবেজ। ঠিক আছে, আচ্ছা আমরা প্রথমে নন রিলেশনাল ডেটাবেজটা একটু বুঝি। যদি তুমি একটা টেবিল বানানোর চিন্তা করো, যেই টেবিলে তুমি সব ডেটা একবারে রাখবা, তাহলে তুমি আসলে যেই ডেটাবেজটা বানাচ্ছ এটা হচ্ছে নন রিলেশনাল ডেটাবেজ হবে। ঠিক আছে, অন দ্য আদার হ্যান্ড তুমি যদি এরকমটা ভাবো যে না, আমি সব ডেটা একবারে না রেখে শুধুমাত্র পরস্পর সম্পর্কিত ডেটাগুলোকে এক জায়গায় রাখবো এবং এভাবে অনেকগুলো টেবিল বানিয়ে বানিয়ে আলাদা আলাদা করে ডেটা রাখবো, তখন তুমি যেই পথে হাঁটতেছো ওইটা আসলে রিলেশনাল ডেটাবেজ। ঠিক আছে, তার মানে কি বুঝলা? নন রিলেশনাল ডেটাবেজ হচ্ছে আমার একটাই টেবিল থাকবে যেখানে সব ডেটা একসাথে থাকবে, আর রিলেশনাল ডেটাবেজ হচ্ছে যে আমাদের সবচেয়ে বেশি সম্পর্কিত ডেটাগুলো এক টেবিলে থাকবে। এইভাবে আমি অনেকগুলো টেবিল বানাবো, হইতে পারে আমার টেবিলের মধ্যে কোনো রিলেশন আছে। ঠিক আছে, যেমন আমরা একটু যদি এক্সাম্পল দেখি, খেয়াল করো আমাদের এই রিলেশনাল ডেটাবেজে যেটা করছে, স্টুডেন্টের ডেটাগুলোকে একবারে সব না রেখে, যেটা তোমার নন রিলেশনাল ডেটাবেজে করছে একবারে সব রাখছে, এটা না করে তারা যেটা করছে দেখো, তারা টেবিলে ভেঙে ভেঙে রাখছে। যেরকম এই যে স্টুডেন্ট ইনফরমেশন রিলেটেড যত ডেটা আছে সবগুলোকে একটা টেবিলে রাখছে, স্টুডেন্টের রেজাল্ট রিলেটেড যত ডেটা আছে সবগুলোকে আরেকটা টেবিলে রাখছে, আর স্টুডেন্টের ডিস্ট্রিক্ট রিলেটেড যত ডেটা আছে সবগুলোকে আরও আলাদা আলাদা একটা টেবিলে রাখছে। তাই এতে করে উপকারটা কি হচ্ছে? উপকারটা যেটা হচ্ছে যে তোমার যদি কোনো ডেটা খোঁজা লাগে, ধরো তোমার হচ্ছে একটা স্টুডেন্টের ফোন নাম্বার খোঁজা লাগবে, তখন তুমি হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে চলে আসলে ইজিলি স্টুডেন্টের নাম বা আইডি নাম্বার জানা থাকলে তার ফোন নাম্বার পেয়ে যাবা। এখন এটা তো এই টেবিল থেকেও বের করা যেত, সমস্যা কি? এই যে এই টেবিলে স্টুডেন্টের ফোন নাম্বার বের করতে গেলে তার সাথে সাথে অনেক অপ্রয়োজনীয় জিনিস চলে আসে, অনেক বেশি অপ্রয়োজনীয় জিনিস চলে আসে। বাট এই রিলেশনাল ডেটাবেজে সেটা আসে না, কারণ রিলেশনাল ডেটাবেজে তুমি ওই শুধুমাত্র রিলেটেড ডেটাগুলোকে এক জায়গায় রাখছো। ঠিক আছে, তো এই হচ্ছে সুবিধা। ওকে, এখন এই যে আমরা বলতেছি রিলেশনাল ডেটাবেজ, এটা কেন বলতেছি? এটা বলতেছি কারণ দেখো দুইটা টেবিলের মধ্যে কিন্তু সম্পর্ক এখানে থাকতে পারে। যেমন এই যে আমাদের স্টুডেন্ট ইনফরমেশন আর স্টুডেন্ট রেজাল্ট টেবিল, দুইটারই কিন্তু একটা কমন ফিল্ড আছে, এই যে আইডি। খেয়াল করছো, দুইটারই একটা কমন ফিল্ড আছে আইডি। তাহলে এই কমন ফিল্ড দিয়ে কিন্তু তারা সংযুক্ত। কিভাবে? একটা এক্সাম্পল দেই। ধরো আমি বললাম যেই স্টুডেন্টের নাম টম, তার রেজাল্ট আমাকে বের করে দাও, তাহলে তুমি কি করবা? তুমি যে এই টেবিল থেকে দেখবা টমের আইডি কত, তারপর ওই আইডি ধরে তুমি এই যে রেজাল্ট টেবিলে বের করবা যে টমের রেজাল্ট কত। তাহলে দেখো আমাদের কিন্তু দুইটা টেবিলকে সংযুক্ত করে অনেক সময় ডেটা তোমার ফেচ করে আনতে হচ্ছে বা বের করে আনতে হচ্ছে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে আমরা রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের যে প্রকারভেদ, এটা সম্পর্কে একটা ভালো ধারণা পেলাম। ঠিক আছে, তাহলে চলো আমরা সামনে আগাই। এরপর আমাদের সামনে যেই নতুন কনসেপ্টটা আসতেছে সেটা হচ্ছে ডেটাবেজে কি এর ভূমিকা কি কি চাবি। চাবি যেই বলতে আমরা যেই কি বুঝি ওইটা। ঠিক আছে, তো কি বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে তোমার একটা নির্দিষ্ট কলাম, ডেটাবেস টেবিলে একটা নির্দিষ্ট কলাম, যেই কলামের ডেটার উপর ভিত্তি করে আমরা কোনো একটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, যেমন ধরো এই যে এই টেবিলটা, এই যে স্টুডেন্ট ইনফরমেশন টেবিলটা, এখানে আমি যদি তোমাকে কোশ্চেন করি যে তুমি আইডি নাম্বার 1-এর ফোন নাম্বার বের করে দাও, তাহলে তুমি ইজিলি এটা বের করতে পারবা। কারণ দেখো এই যে আইডি নাম্বার 1 নামে একটাই শুধুমাত্র রো আছে, তাহলে যে আইডি নাম্বার 1 যেখানে পাবা ওই বরাবর তুমি ফোন নাম্বারটা আমাকে রেজাল্ট হিসাবে বলে দিবা, দ্যাটস ইট। আবার আমি যদি তোমাকে কোশ্চেন করি আইডি নাম্বার 3 এর রেজিস্ট্রেশন নাম্বার বলো, তাহলে তুমি এটা ইজিলি বের করতে পারবে। এই যে আইডি নাম্বার 3 হচ্ছে আমার এখানে আছে, তো এই যে এই বরাবর গিয়ে তুমি যে রেজিস্ট্রেশন নাম্বার পাবো ওইটাই আমাকে রিটার্ন করবা, তাহলে আমি আইডি নাম্বার 3 এর রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছ এই যে আইডি নাম্বার বলা, আইডি কলাম বরাবর যেই ডেটাগুলো আছে এইগুলো ইউনিক হওয়ার কারণে যেটা হচ্ছে, আমি যখন কারো আইডি নাম্বার বলে দিচ্ছি তুমি কিন্তু ওই আইডির এগেইনস্টে যত ডেটা আছে ওগুলো কিন্তু ইজিলি কালেক্ট করে আনতে পারতেছো, বুঝতে পারতেছো, আইডি নাম্বার ইউনিক হওয়ার কারণে। বাট এখানে যদি এরকম হইতো, লেটসে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরো আমাদের জ্যাক নামে এক ভদ্রলোক আছে যার আইডি নাম্বার 3, যার আইডি নাম্বার মাইকের আইডি নাম্বারের সেম, এরকম যদি হইতো সাপোজ, তখন একটা ঝামেলা কি হইতো না?
তখন ঝামেলাটা কি হইতো, আমি যদি এখন এই অবস্থায় বলতাম যে বলো তো আইডি নাম্বার 3 এর মোবাইল নাম্বার কত, তখন তুমি কিন্তু একটা বিরাট মুসিবতে পড়তা। কীরকম, যে তুমি দেখতা এই টেবিলে আইডি নাম্বার আছে এরকম 3 নামে 2টা আইডি নাম্বার আছে, তখন তুমি কিন্তু একটা কনফিউশনের মধ্যে পড়ে যেতে যে আমি কোন 3 এর জন্য ফোন নাম্বার রিটার্ন করব। আমি কি যেই ভদ্রলোকের আইডি নাম্বার 3 এবং নাম মাইক তার ফোন নাম্বার রিটার্ন করব, নাকি আমি যেই ভদ্রলোকের নাম জ্যাক এবং আইডি নাম্বার 3 তার ফোন নাম্বার রিটার্ন করব, কারণ দুজনেরই তো আইডি নাম্বার সেম 3। তো এখানে তুমি কনফিউশনে পড়তে। সো এরকম কনফিউশন যেন না হয় এই কারণেই আমরা একটা আমরা একটা কলামকে এরকমভাবে খুঁজে বের করি, বা একটা কলামে অনেক সময় হয় না, একাধিক কলাম মিলে আমরা এরকমভাবে কিছু কলামকে খুঁজে বের করি, বা একটা কলামকে খুঁজে বের করি যেই কলাম বা কলামগুলো মিলিয়ে আমরা কোনো একটা নির্দিষ্ট রো বরাবর যে ডেটা পাই সেই ডেটাটা অন্য কারোর সাথে ম্যাচ করে না, ইউনিক হয়। এতে করে কি সুবিধা হয়, আমরা কোনো একটা পার্টিকুলার রো বরাবর যত ডেটা আছে ওগুলোকে ইউনিকভাবে আলাদা করে আনতে পারি। ঠিক আছে, এই যে এরকম সমস্যা আমাদের হবে না। যেমন ধরো আমি যদি এই যে জ্যাক নামের যে ভদ্রলোক আছে তার আইডি নাম্বার 3 না দিয়ে যদি আমি 4 দিতাম, তাহলে কিন্তু এই ঝামেলাটা হইতো না। আমি এখানে একই আইডি নাম্বার দুইজনকে দেওয়ায় এই ঝামেলাটা হয়েছে, বাট আমি যদি একই আইডি নাম্বার দুইজনকে না দিয়ে এখানে 4 দিতাম, তখন কিন্তু আর ঝামেলা হতো না। তখন তুমি যদি কোশ্চেন করতে যে আইডি নাম্বার 3 যেই ভদ্রলোকের তার ফোন নাম্বার দাও, তখন কিন্তু যে একজনেরই আইডি নাম্বার আমি 3 পাইতাম এবং তার ফোন নাম্বার ইজিলি আমি তোমাকে রিটার্ন করতে পারতাম। তাহলে বুঝতেই পারতেছো যে আমাদের অনেক সময় কি প্রয়োজন হয়, কোনো একটা নির্দিষ্ট মানুষ বা নির্দিষ্ট একটা রো বরাবর যত ডেটা আছে তাদেরকে আলাদা করে খুঁজে বের করার দরকার হয়, বা তাদেরকে অন্য সবার থেকে আলাদা করার দরকার হয়। এখন তুমি কিসের উপর ভিত্তি করে আলাদা করবা? সো এখান থেকেই কি এর আইডিয়াটা আসে। তো কি হচ্ছে তোমার সেই কলাম বা সেই কলাম সমূহ, যেই কলাম বা কলাম সমূহ বরাবর যে ডেটা আছে সেইগুলোর উপর বেস করে তুমি কোনো একটা রেকর্ডকে বা কোনো একটা রোকে আলাদা করতে পারবা। ঠিক আছে, এটাই কি। তো আমি তোমাকে কি জিনিসটা বুঝাইলাম। আচ্ছা, এখন এই কি এর যে আইডিয়া এটা কয়েক রকম হইতে পারে। ঠিক আছে, যেমন একটা আছে প্রাইমারি কি। প্রাইমারি কি হচ্ছে তোমার কোনো একটা টেবিলের যেই কলাম বরাবর ইউনিক ডেটা থাকে, ইউনিক মানে বুঝোই তো যে কোনো রিপিট হবে না, আলাদা আলাদা ডেটা। সো কোনো একটা টেবিলের যেই কলাম বরাবর সবগুলো ডেটা ইউনিক হয় বা হতে হয়, সেই কলামকে আমরা বলি হচ্ছে প্রাইমারি কি, ওই টেবিলের প্রাইমারি কি। যেমন আমি যদি হচ্ছে এই স্টুডেন্ট ইনফরমেশন টেবিলের এই আইডি কলামটাকে বা আইডি ফিল্ডটাকে যদি আমি প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করি, তাহলে এই আইডি ফিল্ড বরাবর যতগুলো ডেটা বসবে সবগুলোকে হতে হবে ইউনিক, অর্থাৎ কোনো ডুপ্লিকেট থাকা যাবে না। বুঝতে পারছো? তো এইটাই হচ্ছে আমাদের প্রাইমারি কি। এরপরে আসো কম্পোজিট কি। কম্পোজিট কি এর আইডিয়াটা হচ্ছে যে যদি এরকম হয় যে তোমার টেবিলে কোনো প্রাইমারি কি নাই, এরকমটা যদি হয় যে তোমার কোনো টেবিলে কোনো প্রাইমারি কি নাই, তখন তোমাকে যেটা করতে হবে, তোমার একাধিক কলাম মিলিয়ে একটা তোমার প্রাইমারি কি বানাইতে হবে। অর্থাৎ তোমার একটা কলাম বরাবর হয়তোবা ইউনিক ডেটা নাই, বাট তুমি যখন 2টা কলাম একসাথে মিলাও বা 3টা কলাম একসাথে মিলাও, তখন ওই 3টা কলামের ডেটা একসাথে করলে দেখা যায় সবগুলো ডেটা ইউনিক হয়। তখন ওই 3টা কলাম একসাথে মিলে তৈরি হয় কম্পোজিট প্রাইমারি কি। অর্থাৎ এখানে একটা কলাম প্রাইমারি কি এর কাজ করে না, বরং একাধিক কলাম মিলে প্রাইমারি কি এর কাজ করে। যেমন ধরো যে আমরা যদি একটা টেবিল, এই যে আইডি বাদ দিয়ে চিন্তা করো, আইডি বাদ দিয়ে যদি আমি এই টেবিলটাকে চিন্তা করতাম, তাহলে হয়তোবা আমাকে এরকমভাবে দেখতে হইতো যে নাম আর রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটা মিলে হয়তোবা আমি কোনো একটা রেকর্ডকে আলাদা করতে পারতাম। ঠিক আছে, তো কম্পোজিট প্রাইমারি কিটা আমাদের সবসময় লাগে না, প্রাইমারি কি দিয়েই কাজ হয়ে যায়। বাট কোনো কোনো টেবিল এরকম থাকে যেখানে দেখা যায় যে কোনো প্রাইমারি কি নাই, তখন আমাদের ওই যে এক বা একাধিক রো মিলে তারপর হচ্ছে একটা তোমার কি বানাতে হয়, ওইটাকে আমরা বলতেছি তোমার কম্পোজিট প্রাইমারি কি। ঠিক আছে, যেটাই যে এখানে বলা আছে। ওকে, এরপরে আসে ফরেন কি। এটা ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এটা আমাদের রিলেশনশিপ বোঝার জন্য কাজে লাগবে। ফরেন কি, তো ফরেন কি হচ্ছে কোনো একটা টেবিলের প্রাইমারি কি। এই দেখো আমাদের স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে এই যে আইডি যে কলামটা আছে এটা হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন টেবিলের জন্য প্রাইমারি কি হিসাবে কাজ করতেছে। অর্থাৎ এই টেবিলে আইডি বরাবর যত ডাটা থাকবে সবগুলো হচ্ছে ইউনিক হবে। এখন এই স্টুডেন্ট ইনফরমেশনের যেই আইডি
যে প্রাইমারি কিটা আছে এটা যদি অন্য কোনো টেবিলে আমি খুঁজে পাই, যেমন এই যে আমি স্টুডেন্ট রেজাল্ট টেবিলেও দেখো আইডি খুঁজে পাচ্ছি, ঠিক আছে, স্টুডেন্ট রেজাল্ট টেবিলেও আইডি খুঁজে পাচ্ছি। তো এই যে অন্য একটা টেবিলে আমি কিন্তু এই আইডি কলামটা খুঁজে পাইছি যেটা স্টুডেন্ট ইনফরমেশন টেবিলের প্রাইমারি কি ছিল। এই যে অন্য টেবিলে তখন এই আইডি আমার কি হবে, এই আইডি হবে আমার ফরেন কি। কার রেসপেক্টে? স্টুডেন্ট ইনফরমেশন টেবিলের রেসপেক্টে। কিভাবে দেখো, স্টুডেন্ট ইনফরমেশনের জন্য আইডি হচ্ছে তার একটা প্রাইমারি কি, আবার ওই একই আইডি অন্য টেবিলেও আছে, তাহলে অন্য টেবিলে ওই আইডি কলামটাকে আমি বলবো ফরেন কি, অর্থাৎ এটা আমার স্টুডেন্ট ইনফরমেশন টেবিলের সাথে একটা সংযোগ তৈরি করতেছে, ঠিক আছে, যে অনেকটা ওই যে এক দেশ আরেক দেশের সাথে যেরকম হচ্ছে একটা সংযোগ তৈরি করে, কমন কিছু যদি ইন্টারেস্ট থাকে বা কমন কোনো যদি তারা ভ্যালু শেয়ার করে তখন তারা যেরকম হচ্ছে একটা রিলেশনশিপ তৈরি করে, এখানে অনেকটা এইভাবে চিন্তা করতে পারো যে এই যে এইটা একটা দেশ, এইটা একটা দেশ, তাদের মধ্যে একটা কমন জিনিস আছে, এর উপর বেস করে তারা এই রিলেশনশিপটা তৈরি করতেছে। তো এই কমন জিনিসটা মেইনলি কার কাছে আছে? এই যে তোমার যার মধ্যে প্রাইমারি কি আছে তার কাছে আছে। আর এই যে যে হচ্ছে জিনিসটাকে শেয়ার করতেছে সে হচ্ছে কিভাবে শেয়ার করতেছে? ফরেন কি হিসাবে শেয়ার করতেছে, ঠিক আছে। এই যে স্টুডেন্ট রেজাল্ট টেবিলের জন্য আইডি কলামটা হচ্ছে ফরেন কি, অর্থাৎ এটা তার নিজের না, এটা হচ্ছে এই যে স্টুডেন্ট ইনফরমেশনের প্রাইমারি কি হিসাবে আছে। সো সে হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন টেবিলের ওই আইডিকেই নির্দেশ করতেছে এই কলামের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, বুঝাইতে পারছি আশা করি। তো এই যে এখানেই বলা আছে দেখো, কোনো ডেটাবেস রিলেশনে যদি এরকম হয় এক টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলের সাধারণ ফিল্ড হিসেবে কাজ করে তখন ওই সাধারণ ফিল্ডকে আমরা বলতেছি প্রাইমারি ফরেন কি, ঠিক আছে। ওকে, তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যেটাতে তোমাকে দেখায় দেওয়া হয়েছে যে কিভাবে আসলে আমরা প্রাইমারি কি, ফরেন কি, তারপর হচ্ছে কম্পোজিট কি, এগুলোকে হচ্ছে কাজে লাগাই, ঠিক আছে। তো তুমি যদি খেয়াল করো এই টেবিলটাতে আমাদের এই যে আইডি কলামটা আছে, এই আইডি কলামটা হচ্ছে এমন সব ভ্যালু স্টোর করতেছে যেগুলো হচ্ছে ইউনিক। তাহলে আমরা বলতে পারি এই আইডি কলামটা হচ্ছে আমাদের প্রাইমারি কি, ঠিক আছে। ওকে, কম্পোজিট প্রাইমারি কি এর আইডিয়াটা দেখো এখানে, যে এই টেবিলে আমাদের আইডি যে কলামটা আছে, আইডি কলামে কিন্তু ডুপ্লিকেট ভ্যালু আছে। যেমন দেখো এই যে আইডি 1 2টা, অর্থাৎ ধরো একটা ক্লাসে আইডি দেওয়া হয় রেজাল্টের উপর বেস করে, এবং ধরো দুইজন একসাথে ফার্স্ট হয়েছে, তো দুইজনেরই আইডি 1, এরকম ধরো একটা ক্লাসে আছে। তো বুঝতেই পারতেছো এই ক্ষেত্রে টাই হয়ে যাবে, তো দুইজনের আইডি সেম হয়ে যাবে। আর আইডি যদি সেম হয়ে যায় তাহলে তো আর আইডি একা প্রাইমারি কি হইতে পারবে না। এই যে আইডিকে তখন আমরা কিন্তু প্রাইমারি কি বলতে পারবো না, কারণ এই যে এখানে ডুপ্লিকেট আছে, ঠিক আছে। ডুপ্লিকেট থাকলে প্রাইমারি কি হবে না, এভাবে বলা যায়। মানে প্রাইমারি কি যদি তুমি কোনো একটা কলামকে বানাইতে চাও সেখানে তুমি ডুপ্লিকেট ভ্যালু দিতে পারবা না, ঠিক আছে। তাহলে বুঝতেই পারতেছো আইডি আমাদের প্রাইমারি কি না। এখন তুমি ধরো প্রাইমারি কি বানাতে চাও, তাহলে কি করতে পারো, তুমি যে দুইটা কলাম একসাথে করে প্রাইমারি কি বানাইতে পারো। যেরকম এখানে যেটা করছে আইডি আর ক্লাস, এই দুটাকে একসাথে করে তারা দেখছে যে আমার ডেটাগুলো সব ইউনিক। যেমন তুমি একটু দেখো যে আমার এই যে এই রো আর এই রো, হ্যাঁ, এই যে এই রো আর এই রোতে আইডি নাম্বার সেম, বাট আমি যদি আইডি আর ক্লাস একসাথে চিন্তা করি তখন দেখা যায় কি এই জোড়াটা কিন্তু আলাদা। তুমি একটু দেখো এই যে আইডি আর ক্লাসের যে জোড়া, এই জোড়াটা কিন্তু আলাদা আলাদা। তুমি দেখো কারোর সাথে কারো জোড়াটা মিলতেছে না। যেমন এই যে আমাদের প্রথম দুইটার ক্ষেত্রে খেয়াল করো, প্রথম দুইটা রেকর্ডের ক্ষেত্রে আইডি নাম্বার সেম হইলেও ক্লাস ডিফারেন্ট। এটা তুমি প্রত্যেকের জন্যই দেখতে পাবা, যদি আইডি নাম্বার সেমও হয়ে যায় তাদের ক্লাস নাম্বার ডিফারেন্ট হবে। তাহলে আইডি আর ক্লাস একসাথে মিলে কখনোই ডুপ্লিকেট বসার সুযোগ নাই। তো এই যে আইডি আর ক্লাস একসাথে মিলে তখন আমার হবে কম্পোজিট প্রাইমারি কি, বুঝতে পারছো? ওকে, অ্যান্ড ফাইনালি ফরেন কি কিভাবে আসতেছে দেখো, আমার স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে এই যে ফোন নাম্বার যেটা আছে এটা হচ্ছে ধরো প্রাইমারি কি, অর্থাৎ আমার প্রত্যেকটা স্টুডেন্টের ফোন নাম্বার ইউনিক, আলাদা আলাদা। এই একই ফোন নাম্বার কলাম আবার দেখো ডিস্ট্রিক্ট ইনফরমেশন টেবিলের মধ্যেও আছে। হ্যাঁ, আচ্ছা, এইখানে আমার এটা প্রাইমারি কি না, ধরো যে আমি এইখানে প্রাইমারি কি বললাম, এই যে আমার ডিস্ট্রিক্ট ইনফরমেশন টেবিলের মধ্যে
লেটস সে ডিস্ট্রিক্ট ইনফরমেশন টেবিলের মধ্যে আমার ফোন নাম্বারটা হচ্ছে প্রাইমারি কি, পিকে প্রাইমারি কি, অর্থাৎ প্রত্যেকটা এই যে এখানে যে ফোন নাম্বার ভ্যালু আছে সবগুলো হচ্ছে ইউনিক, আলাদা আলাদা। আবার স্টুডেন্ট ইনফরমেশন টেবিলের মধ্যেও এই যে দেখো ফোন নাম্বার কলামটা আছে, তাহলে এটাকে আমরা অলরেডি যেহেতু ডিস্ট্রিক্ট ইনফরমেশনে প্রাইমারি কি হিসাবে পেয়েছি, তাহলে আমরা স্টুডেন্ট ইনফরমেশনে এই ফোন নাম্বারকে কি বলতে পারি, আমরা বলতে পারি এটা একটা এটা একটা ফরেন কি, এফকে, এই ফরেন কি। তাহলে এই হচ্ছে আমাদের ফরেন কির আইডিয়াটা, বুঝতে পারছো? তো ফরেন কি কোন কাজে লাগে? এই যে ফরেন কি এর মাধ্যমে দেখো আমাদের এই দুইটা টেবিল কিন্তু সম্পর্কিত, পরস্পর সম্পর্কিত, অর্থাৎ তোমার দুইটা টেবিলের মধ্যে কানেকশন তৈরি হচ্ছে এই ফোন নাম্বার কলামের উপর বেস করে। ফোন নাম্বার কলামটা বা ফিল্ডটা যেহেতু দুইটা টেবিলের মধ্যে কমন আছে, তাহলে আমি এই ফোন নাম্বারের উপর বেস করে কিন্তু দুইটা টেবিলকে কানেক্ট করতে পারি। সো ফরেন কি বেসিক্যালি কি করে? ফরেন কি আমার এই রিলেশনশিপগুলো তৈরি করতে হেল্প করে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরো আমি বললাম যে জেরির ডিস্ট্রিক্ট বের করে দাও। এখন তুমি কিন্তু একটা ঝামেলায় পড়বা, তুমি জেরির ডিস্ট্রিক্ট কিন্তু স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে পাবা না, কারণ স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে কোনো ডিস্ট্রিক্ট কলাম নাই। আছে কোথায়? ওই যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন টেবিলে। অ্যান্ড ডিস্ট্রিক্ট ইনফরমেশন টেবিলে আবার কোনো নাম নাই, তাহলে জেরির নাম দিয়ে যে তুমি ডিস্ট্রিক্ট বের করবা এটার উপায় কিন্তু এই টেবিলে নাই, এই টেবিলে নাই। তাহলে কি করতে পারো? এই যে দুইটা টেবিলের মধ্যে কমন যেই কলাম তাদেরকে তুমি কাজে লাগাইতে পারো। কিভাবে? এই যে তুমি দেখবা জেরির ফোন নাম্বার কত পাইলা, এরপর এই ফোন নাম্বার ধরে তুমি দেখবা জেরির ডিস্ট্রিক্ট কোনটা, শেষ। বুঝতে পারছো? তাহলে ফরেন কি হচ্ছে বেসিক্যালি দুইটা টেবিলকে কানেক্ট করে। ওকে, তো এই যে আমাদের এখানে দেখো একটা কোশ্চেন আছে, এমসিকিউ কোশ্চেন, বলতেছে কোনটি প্রাইমারি কি ফিল্ড, পিকে। তাহলে মনে রাখতে হবে প্রাইমারি কি কিন্তু বানানো একটা ডেভেলপারের চয়েস। তো ডেভেলপারকে এই জিনিসগুলো মাথায় রাখতে হয় যে আমি যে একটা কলামকে প্রাইমারি কি বানাবো, এইখানে কি কোনো ডুপ্লিকেট ভ্যালু আসতে পারে কিনা, ঠিক আছে? তো যে তুমি এই কলাম এই মানে এই অ্যাট্রিবিউটগুলো একটু দেখো, দেখে চিন্তা করো যে কোন ক্ষেত্রে ডুপ্লিকেট আসার সুযোগ নাই। তো তুমি অবশ্যই বুঝতে পারতেছো এই যে একমাত্র রোল নাম্বার যে অ্যাট্রিবিউটটা আছে এক্ষেত্রে আমাদের ডুপ্লিকেট আসার কোনো সুযোগ নেই, বাট বাকিগুলোতে কিন্তু ডুপ্লিকেট আসতে পারে। সো আমরা রোল নাম্বারকেই প্রাইমারি কি হিসাবে নির্বাচন করব, ঠিক আছে? ওকে, এরপরে আমাদের এখানে যে টপিকটা শুরু হচ্ছে সেটা হচ্ছে তোমার ডেটাবেজ রিলেশনশিপ, অর্থাৎ একাধিক ডেটা টেবিলের মধ্যে আমরা কানেকশন তৈরি করতে চাই, ওই যেটা একটু আগে তোমাদেরকে বললাম। তো এই রিলেশনশিপ যে তুমি তৈরি করবা এটার কিছু কন্ডিশন আছে, কিছু কন্ডিশনের উপর বেস করে তুমি হচ্ছে রিলেশনশিপগুলো বানাতে পারবা। তো কি কি কন্ডিশন আমরা একটা করে দেখি, এগুলো আমাদের কাজে লাগবে, কারণ পরীক্ষায় কিন্তু ডেটাবেজ রিলেশনশিপ থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? আমাদের ফার্স্ট যে কন্ডিশন এখানে বলা হচ্ছে আমাদের রিলেশন তৈরির জন্য রিলেশন ডেটা টেবিলের মধ্যে একটা কমন ফিল্ড থাকতে হবে। এটা তো অবভিয়াস, কমন না থাকলে তুমি দুইটাকে কিসের বেসিসে কানেক্ট করবা? এরপর কমন ফিল্ডকে অবশ্যই একটি টেবিলের মধ্যে প্রাইমারি কি হইতে হবে, অবশ্যই কমন ফিল্ডের। আচ্ছা, এখানে অবশ্যই প্রাইমারি কি বলতে একটি টেবিলে, দুইটা টেবিলেই প্রাইমারি কি হইতে হবে এরকম না। অবশ্যই একটি টেবিলে অন্তত প্রাইমারি কি হইতে হবে, মানে দুইটা টেবিলের মধ্যে দুইটাই যদি ডুপ্লিকেট হয় তাহলে তুমি কিভাবে খুঁজে বের করবা, ঠিক আছে? তো দুইটা টেবিলের মধ্যে আমি যখন রিলেশনশিপ বানাবো কমন ফিল্ডকে একটা টেবিলে অ্যাটলিস্ট প্রাইমারি কি হইতে হবে। আচ্ছা, এরপর কমন যেই ফিল্ডটা তুমি পাবা ওই কমন ফিল্ডের নাম, ডেটা টাইপ, ফিল্ড সাইজ এগুলো একই হইতে হবে। মানে কমন ফিল্ড একই না হলে তো আসলে এটাকে কমন বলা যাচ্ছে না, তাই না? আর প্রাইমারি কি ফিল্ড হিসাবে নির্বাচিত ফিল্ডের তথ্য ইউনিক হইতে হবে। ওকে, এটা তো অলরেডি আমরা জানি, মানে যেই কমন ফিল্ডটা প্রাইমারি কি হিসাবে কাজ করবে ওইখানে ইউনিক ডেটা থাকতে হবে, এটা তো বোঝাই যাচ্ছে। তাহলে আমরা এখন চলে যাই এই শর্তের উপর বেস করে, এই শর্তগুলোর উপর ভিত্তি করে আমরা যত ধরনের রিলেশনশিপ বানাতে পারি এই রিলেশনশিপগুলো আমরা একটা একটা করে দেখি, ঠিক আছে? তোমাদের বইয়ে দেখবা এই দুইটাকে একসাথে দেখানো হয় এবং বলা হয় রিলেশনশিপ তিন প্রকার। ট্রু, উইচ ইজ ট্রু, বাট আমরা একটু ভেঙে দেখতেছি এখানে, হ্যাঁ? এই জন্য আমরা এই দুটোকে আলাদা করে দেখাচ্ছি যে ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান। বেসিক্যালি এই দুটো একই জিনিস,
জাস্ট আমরা কোন দিক থেকে চিন্তা করতেছি ওইটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো আমরা দেখি একটু ভেঙে ভেঙেই দেখি, বাট এটা আমরা জেনে রাখছি যে মূলত রিলেশনশিপ 3 প্রকার। কি 1 to 1, 1 to many, many to many, শেষ। তো আমরা শুরু করতেছি হচ্ছে 1 to 1 রিলেশনশিপ দিয়ে, ঠিক আছে? রিলেশনশিপটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটাকে আমি গুরুত্ব দিয়ে রাখি আলাদা, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। তো আমাদের প্রথমে আসতেছে, দেখো যেটা বললাম 1 to 1 রিলেশনশিপ। তো নাম থেকেই আশা করি বোঝা যাচ্ছে 1 to 1 মানে কি, একজনের সাথে একজনের, দুইটা টেবিলের মধ্যে তুমি যখন রিলেশনশিপ স্ট্যাবলিশ করবা, তখন তুমি যদি দেখো যে একটা রেকর্ডের সাথে একটা রেকর্ডেরই কেবলমাত্র ম্যাচ আছে, তখন তুমি এটাকে বলতে পারবা 1 to 1 রিলেশনশিপ। যেমন এই যে এইখানে যেটা আছে, খেয়াল করো, আমাদের এই যে উপরে যে টেবিলটা আছে এইটা, আর নিচে যে টেবিলটা আছে, এই দুটো টেবিলের মধ্যে একটা রিলেশনশিপ এখানে যে অ্যারো দিয়ে দেখানো আছে। কিভাবে? এই দেখো, উপরের টেবিলে 1201 রোল নাম্বার বিশিষ্ট একটা রেকর্ড আছে, নিচের টেবিলেও 1201 রোল নাম্বার বিশিষ্ট একটাই রেকর্ড আছে। তাহলে আমি এই যে রোল নাম্বার যে আমার কমন কলামটা আছে, আচ্ছা এই যে আমি একটু মার্ক করে দেখাই, আমার রিলেশনশিপ তৈরি হতে গেলে তো একটা কমন কলাম থাকতে হবে, তাই না? এই যে আমাদের এখানে সেটা হচ্ছে রোল নাম্বার। তাহলে যে রোল নাম্বার কলাম দুইটার মধ্যে কমন, তাহলে আমি রোল নাম্বারের উপর বেস করে দুইটা টেবিলকে কানেক্ট করতে পারবো, রিলেট করতে পারবো। তো এই যে আমি দেখো 1201 রোল নাম্বার, এটা আমি প্রথম টেবিলে দেখতে পাচ্ছি একটাই আছে, তাহলে আমার এই যে 1201 রোল নাম্বারের জন্য যদি আমি দ্বিতীয় টেবিলে যাই, দ্বিতীয় টেবিলেও দেখতে পাচ্ছি একটাই আছে। তাহলে এইখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা রেকর্ড শুধুমাত্র একবারই আছে আমাদের একটা নির্দিষ্ট রোল নাম্বারের জন্য। তাহলে আমি কি পাবো বলো তো? আমি পাবো এই যে এইখানকার টেবিলে আমার একটা রেকর্ড এই নিচের টেবিলের শুধুমাত্র একটা রেকর্ডের সাথে গিয়েই ম্যাপড হচ্ছে বা মিলিত হচ্ছে। তাহলে এইখানে আমরা প্রত্যেকটা রেকর্ডের জন্যই যেহেতু এরকম পাচ্ছি যে উপরের টেবিলের একটা রেকর্ড নিচের টেবিলের একটা রেকর্ডের সাথেই শুধুমাত্র ম্যাচ হচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে পারি এটা একটা 1 to 1 রিলেশনশিপ। আচ্ছা, এখন তুমি জেনে রাখো 1 to 1 রিলেশনশিপ কখন হবে। 1 to 1 রিলেশনশিপ হবে যখন আমার প্যারেন্ট টেবিল, অর্থাৎ যেখান থেকে আমি রিলেশনশিপ বের করতেছি, আর আমার তোমার চাইল্ড টেবিল যেখানে গিয়ে আমি রিলেশনশিপ তৈরি করতেছি, এই দুইটার মধ্যে যে কমন ফিল্ডটা আছে, যেরকম এই যে আমার এই কেসে এই এক্সাম্পলে আমার প্যারেন্ট টেবিল আর চাইল্ড টেবিলের মধ্যে কমন ফিল্ডটা হচ্ছে রোল নাম্বার। তো আমার এই কমন ফিল্ডটা দুইটা টেবিলেই যদি প্রাইমারি কি হিসাবে থাকে, যেমন এই যে আমার এই এক্সাম্পলে প্যারেন্ট টেবিলেও রোল নাম্বার ফিল্ডটা হচ্ছে প্রাইমারি কি হিসাবে কাজ করতেছে, চাইল্ড টেবিলেও রোল নাম্বার ফিল্ডটা হচ্ছে প্রাইমারি কি হিসাবে কাজ করতেছে। তো জিনিসটাকে অনেক সময় এইভাবে বলা হয় যে দুইটা প্রাইমারি কি এর মধ্যে তুমি যদি রিলেশনশিপ তৈরি করো, বুঝো ব্যাপারটা, এইখানেও আমার রোল নাম্বার প্রাইমারি কি অর্থাৎ কোনো ডুপ্লিকেট নাই, এইখানেও রোল নাম্বার প্রাইমারি কি অর্থাৎ কোনো ডুপ্লিকেট নাই। তাহলে দুইটা প্রাইমারি কি এর মধ্যে তুমি যদি রিলেশনশিপ বানাও, সেটা কি 1 to 1 না হয়ে কোনো উপায় আছে বলো? উপায় নাই কিন্তু, কারণ ডুপ্লিকেট তো আসতে পারবে না প্রাইমারি কি হইলে। তাহলে মনে রাখবা, দুইটা কমন ফিল্ডের দুইটাই যদি প্রাইমারি কি হয়, তাহলে রিলেশনশিপটা অবশ্যই কি হবে, প্রাইমারি 1 to 1 রিলেশনশিপ হবে, ঠিক আছে? এই যে এইটাই আছে। আচ্ছা, এরপরে আসো 1 to many, many to 1। দুইটা আসলে আমরা একসাথেই পড়ে ফেলবো, বিকজ দিস টু আর দ্য সেম থিংস, ঠিক আছে, একই জিনিস। তো আমাদের 1 to many নাম থেকেই বোঝা যাচ্ছে রিলেশনশিপটা কেমন হবে। এখানে আমাদের যেই কমন ফিল্ড দুইটা আছে, যেমন এই যে আমাদের এই এক্সাম্পলে খেয়াল করে দেখো, আইডি নাম্বার ফিল্ডটা হচ্ছে দুইটা টেবিলেই কমন, হ্যাঁ, এখানেও আছে এখানেও আছে। তো আমাদের কমন ফিল্ডের মধ্যে দেখো আমাদের প্যারেন্ট টেবিলে কমন ফিল্ডটা প্রাইমারি কি হিসাবে কাজ করতেছে, বাট চাইল্ড টেবিলে কিন্তু এটা প্রাইমারি কি না, এটা জাস্ট একটা নর্মাল ফরেন কি। কেন এটাকে জাস্ট নর্মাল ফরেন কি বলতেছি? বিকজ তুমি প্যারেন্ট টেবিলে আইডি নাম্বারগুলোকে ইউনিক পাইলেও দেখো চাইল্ড টেবিলে কিন্তু এই যে রিপিটেশন আছে, এই দেখো, দেখছো রিপিটেশন আছে। তাহলে প্যারেন্ট টেবিলে অর্থাৎ যেখান থেকে আমি রিলেশনশিপ বের করতেছি, যেখান থেকে রিলেশনশিপ তৈরি করার কাজ শুরু করতেছি, সেখানে আমার কমন ফিল্ডটা প্রাইমারি কি হিসাবে কাজ করলেও চাইল্ড টেবিলে আমার কমন ফিল্ডটা কিন্তু প্রাইমারি কি না, এটা জাস্ট একটা সাধারণ ফিল্ড, একটা জাস্ট ফরেন কি, নর্মাল ফরেন কি। তাহলে এই যে একটা প্রাইমারি কি আর একটা ফরেন কি এর মধ্যে যখন তুমি রিলেশনশিপ তৈরি করো, একটা প্রাইমারি কি আর একটা ফরেন কি এর মধ্যে যখন তুমি রিলেশনশিপ তৈরি করো, এইটা হয় হচ্ছে তোমার 1 to many। অর্থাৎ আমার প্রাইমারি কিতে তো হচ্ছে রেকর্ড একটাই থাকবে একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য,
বাট ফরেন কিতে ওই একই ভ্যালু বারবার রিপিট হতে পারে। যেমন এই যে এই এক্সাম্পলে খেয়াল করো, আমার আইডি নাম্বার টু প্রাইমারি কিতে কিন্তু একবারই আছে, এই যে আইডি নাম্বার 2, বাট এই যে ফরেন কিতে আইডি নাম্বার 2 দুইবার আছে। তাহলে এই যে 1 to many, বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে আমার 1 to many। আর মেনি টু ওয়ানটা কি? মেনি টু ওয়ান হচ্ছে উল্টা, অর্থাৎ তুমি এইবার প্যারেন্ট টেবিল চিন্তা করবা এইটাকে, চাইল্ড টেবিল চিন্তা করবা এইটাকে উল্টা, বুঝতে পারছো? 1 to many আর মেনি টু ওয়ান অলমোস্ট সেম। ফাইনালি মেনি টু মেনি। তো মনে রাখবা মেনি টু মেনিতে হচ্ছে আমাদের জাংশন টেবিল লাগে একটা, এবং এখানে হচ্ছে আমাদের দুইটা ফরেন কি লাগে। দেখো কিভাবে, আমাদের এখানে যে এক্সাম্পলটা আছে, এখানে একটা প্রোডাক্ট টেবিল আছে, এখানে একটা অর্ডার টেবিল আছে। প্রোডাক্ট আর অর্ডার টেবিলের মধ্যে আমি একটা রিলেশনশিপ তৈরি করতে যাই, বাট খেয়াল করে দেখো আমার এইখানে প্রোডাক্ট আর অর্ডার টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করার ডিরেক্ট কিন্তু কোনো ওয়ে নাই। তুমি যেটা দেখতে পাচ্ছ ডিরেক্ট কোনো ওয়ে নাই। তো আমরা কি করতেছি, একটা থার্ড টেবিলকে ইন্ট্রোডিউস করছি, যেটাকে একটা সুন্দর একটা নতুন নাম দিছি। এখন এই টেবিলের মধ্যে খেয়াল করো আমার এই যে প্রোডাক্ট টেবিল যেটা আছে এইটারও একটা ফিল্ড আছে, আবার অর্ডার টেবিল যেটা আছে এইটারও একটা ফিল্ড আছে। তার মানে এই যে এই টেবিলে দুইটা ফরেন কি আছে। এই যে এইটা একটা ফরেন কি। কেন এটাকে ফরেন কি বলতেছি? কারণ দেখো এই ফিল্ডটা আমার এই যে অর্ডার টেবিলের প্রাইমারি কি, আবার প্রোডাক্ট আইডি নাম্বার এটাকে আমরা একটা ফরেন কি বলতেছি। কেন? কারণ এই প্রোডাক্ট আইডি নাম্বার এইটা হচ্ছে প্রোডাক্ট টেবিলের একটা প্রাইমারি কি। তাহলে যে দুইটা ফরেন কি এই টেবিলের মধ্যে আছে, এটাকে আমরা বলতেছি জাংশন টেবিল। এখন তুমি যদি মিলাও যে আমার এই যে প্রোডাক্ট টেবিল আর অর্ডার টেবিলের মধ্যে রিলেশনশিপটা কেমন, তুমি দেখবা যে আমাদের একটা নির্দিষ্ট তোমার অর্ডারের জন্য, এই যে একটা নির্দিষ্ট অর্ডারের জন্য এখানে এই অর্ডার ডিটেল টেবিলে অনেকগুলো টেবিল আছে, একটা নির্দিষ্ট অর্ডারের জন্য অনেকগুলো টেবিল। আবার একটা নির্দিষ্ট প্রোডাক্টের জন্য তুমি দেখবা অনেকগুলো এখানে তোমার অর্ডার আছে, মানে অনেকগুলো রো আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, একটা নির্দিষ্ট অর্ডার নাম্বারের জন্য আমাদের এই টেবিলে অনেকগুলো রেকর্ড আছে, তাহলে এই যে 1 to many। আবার একটা নির্দিষ্ট প্রোডাক্ট আইডির জন্য আমাদের এই টেবিলে অনেকগুলো রো বা অনেকগুলো এখানে রেকর্ড আছে, তাহলে এই দিক থেকে 1 to many। তার মানে হচ্ছে আমাদের এই পাশ থেকে 1 to many, আবার এই পাশ থেকে 1 to many। তার মানে দুই দিক থেকে 1 to many, এটাকে আমরা বলি মেনি টু মেনি। দ্যাটস ইট। তাহলে আমরা সামনে আগাই, আমরা হচ্ছে এই রিলেশনশিপের উপরে কিছু কোশ্চেন দেখি। দেখো এখানে হচ্ছে আমাদের দুইটা টেবিল আছে, দিয়ে বলতেছে টেবিল দুটির মধ্যে রিলেশনশিপ কোন ধরনের। তো এই ধরনের কোশ্চেন কিন্তু এমসিকিউতে অনেক পপুলার, ঠিক আছে? তো তুমি যেই কাজটা করবা, তুমি হচ্ছে দুইটা টেবিল এরকম দেখার পর তাদের মধ্যে যে কমন কলাম বা কমন ফিল্ড যেটা আছে, এই কমন ফিল্ডটাকে আইডেন্টিফাই করবা। তাহলে চলো আমরা একটু করি। ওকে, আমরা টেবিল এ আর টেবিল বি এর মধ্যে দেখতে পাচ্ছি এই যে রোল যেই কলামটা আছে না, এইটা দুইটা টেবিলের মধ্যেই আছে, দেখো দুইটার মধ্যেই আছে। তাহলে এই রোল কলামটা হচ্ছে কমন। আচ্ছা, এইবার আমাদের দেখতে হবে রিলেশনশিপটা কেমন ধরনের। তো রিলেশনশিপ কেমন এটা বোঝার জন্য দেখতে হবে আমাদের এই বাম পাশের একটা রেকর্ড ডান পাশের কতগুলো রেকর্ডের সাথে ম্যাপ হয়, অর্থাৎ সিম্পলি তুমি দাগ টানবা, ম্যাপিং টানবা। আচ্ছা, আমরা শুরু করি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাম পাশের এখানে রোল নাম্বার 1 একটাই আছে, ডান পাশেও রোল নাম্বার 1 একটাই আছে। তাহলে 1 to 1, এই যে রোল নাম্বার 1 এর জন্য 1 to 1। ওকে, ভালো কথা। আমরা রোল নাম্বার 2তে চলে যাই। রোল নাম্বার 2 আমাদের এই বাম পাশের টেবিলে একটাই আছে, ডান পাশের টেবিলেও একটাই আছে, তাহলে 1 to 1। রোল নাম্বার 3 এখানে একটা, এখানে একটা, 1 to 1। রোল নাম্বার 4 একটা, 1 to 1, শেষ। তাহলে এইবার তুমি দেখো তো অ্যারোগুলো যে আমি টানলাম, এরকম কি কোথাও দেখতেছি যে বাম পাশের টেবিলের একটা রো থেকে অ্যারো বের হয়ে ডান পাশের টেবিলের দুইটা রোতে চলে গেছে? এরকম হয়েছে না? হয় নাই। তার মানে এটা হচ্ছে একটা 1 to 1 রিলেশনশিপ। তাহলে আমাদের অ্যান্সার হবে এই যে এটা। ওকে, তো আমরা এখন নতুন ধরনের একটা টপিক শুরু করতেছি, যেটা আমাদের আগের আলোচনার চেয়ে একটু ডিফারেন্ট। এটা হচ্ছে কোডিং রিলেটেড, ডেটাবেজেরই একটা পার্ট, বাট এটা কোডিং নিয়ে কাজ করে, কোড নিয়ে কাজ করে। অর্থাৎ তুমি তোমার ডেটাবেস টেবিল যেটা বানাচ্ছ, সেটা বানানোর কাজে তুমি কোডিংকে কিভাবে ইউজ করতে পারো, সেটা হচ্ছে আমরা এখন দেখব। তো ডেটাবেজের সাথে সম্পর্কিত যেই কোডিং ল্যাঙ্গুয়েজটা আছে, এটাকে আমরা এখানে বলতেছি এসকিউএল। আরেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, এটাকে বলা হয় নো এসকিউএল, ঠিক আছে? তো আমরা ওইটা পড়বো না, আমরা এসকিউএলই পড়বো।
আমরা যেহেতু স্ট্রাকচার ডেটাবেস নিয়ে কথা বলতেছি, তো আমাদের এসকিউএল যে ল্যাঙ্গুয়েজটা আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে, এটার ফুল ফর্মটা হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটাকে হচ্ছে আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য ইউজ করে থাকি এই কোডিং ল্যাঙ্গুয়েজটাকে। এবং এটা দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কাজ করি, বাট তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত দুই ধরনের কাজ এখানে দেওয়া আছে। এই যে একটা হচ্ছে ডিডিএল আর একটা হচ্ছে তোমার ডিএমএল। তো ডিডিএল দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি, ঠিক আছে। তো বেসিক্যালি এইগুলো হচ্ছে কিছু কমান্ডের সমষ্টি, যেমন ডিডিএল এর মধ্যে কিছু কমান্ড আছে, ডিএমএল এর মধ্যে কিছু কমান্ড আছে। এক একটা কমান্ড দিয়ে তুমি এক একভাবে কোড লিখে এক একভাবে ডেটাবেজে বিভিন্ন কাজ করতে পারো, ঠিক আছে। আমরা এইগুলোই দেখবো সামনে। ওকে, তো ডিডিএল যেটা আছে এটাকে বলা হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে কি কি কমান্ড আছে? এর মধ্যে তোমার ক্রিয়েট কমান্ড আছে, অল্টার কমান্ড আছে, ড্রপ কমান্ড আছে, রিনেম। এটা এখন বেশি ব্যবহার করা হয় না, এটা আমরা ওইভাবে না দেখলেও হয়, ঠিক আছে। এটা আমাদের খুব বেশি কাজে লাগে না। তো মেইনলি আমি তোমাদেরকে একটা ট্রিক্স বলি, এগুলো আসলে ওইভাবে মনে থাকে না যে কোনটা ডিডিএল কোনটা ডিএমএল। তো একটা ট্রিক্স বললে জিনিসটা আর কি তোমাদের লং টার্মে মনে রাখতে সুবিধা হবে, আমি যেভাবে মনে রাখি আর কি। ডিডিএল হচ্ছে সেই সকল কমান্ড যেগুলো দিয়ে তুমি টেবিলের স্ট্রাকচার চেঞ্জ করতে পারো, ঠিক আছে। যেমন ক্রিয়েট, এটা দিয়ে তুমি টেবিল বানাতে পারবা। অল্টার, এটা দিয়ে তুমি ডেটাবেস টেবিলে নতুন কোনো কলাম যুক্ত করতে পারবা, বা কোনো কলাম তুমি চাইলে বাদ দিতে পারো। দেখো এগুলো কিন্তু সব মানে ডেটাবেস স্ট্রাকচারের সাথে রিলেটেড। ডেটাবেসের এই যে কলাম বানানো, তারপর ডেটাবেসের টেবিল তৈরি করা, এগুলো কিন্তু সব ডেটাবেসের স্ট্রাকচারের সাথে রিলেটেড। এরপর ড্রপ, ড্রপ দিয়ে তুমি হচ্ছে পুরো ডেটাবেস টেবিল বা কলাম ডিলিট করে দিতে পারবা, ঠিক আছে। তো বেসিক্যালি এই জিনিসগুলো হচ্ছে আমাদের ডেটাবেস টেবিলে বিভিন্ন পরিবর্তন করার জন্য কাজে লাগে, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড আমাদের আরেক টাইপের কমান্ড আছে এসকিউএল এর মধ্যে, যেটাকে আমরা বলছি ডিএমএল, যার ফুল ফর্মটা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এখানে যে কমান্ডগুলো আছে এগুলো দিয়ে মূলত আমরা ডেটাবেস টেবিল বানানোর পর সেই ডেটাবেস টেবিলে কোনো তথ্য বা রেকর্ড ইনসার্ট করতে পারি, বা সেটাকে ডিলিট করতে পারি, বা সেটাকে মডিফাই করতে পারি, দ্যাটস ইট। তার মানে ডিডিএল দিয়ে হচ্ছে তুমি ডেটাবেস টেবিল বানাতে পারো, বা কলাম বানাতে পারো, বা কলাম ডিলিট করতে পারো, বা টেবিল ডিলিট করতে পারো। আর ডিএমএল দিয়ে হচ্ছে তুমি একটা বানানো টেবিলে কোনো রেকর্ড ঢুকাতে পারো, রেকর্ড বের করতে পারো, বা রেকর্ড মডিফাই করতে পারো। ওকে, তাহলে আমরা ডিএমএল কমান্ডগুলো একটু এক নজরে দেখে নিই এখানে কি কি কমান্ড আছে। ফার্স্ট অফ অল আছে সিলেক্ট। এইটা হচ্ছে মূলত তোমার একটা অ্যাকশন কোয়েরি। এটা আছে একটু বলি, এটা অনেক সময় কোশ্চেন আসবে তোমার। এটা একটা অ্যাকশন কোয়েরি। এটা কাজ হচ্ছে তোমার ডেটাবেস টেবিলের মধ্যে যে ডেটাগুলো আছে, তোমার ডেটাবেস টেবিলের মধ্যে যে ডেটাগুলো আছে, ঠিক আছে, সেই ডেটাগুলোকে হচ্ছে তোমার ডেটাবেস টেবিলের মধ্যে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে হচ্ছে ফেচ করে এনে প্রেজেন্ট করা বা ডিসপ্লে করা, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের সিলেক্ট কমান্ডের কাজ, ঠিক আছে। সিলেক্ট কমান্ড হচ্ছে এই কাজটা করে। ওকে, এরপর আমাদের আছে হচ্ছে ইনসার্ট, আপডেট এবং ডিলিট। ইনসার্ট হচ্ছে আমাদের ডেটাবেস টেবিলের মধ্যে নতুন করে একটা রেকর্ড প্রবেশ করায়, বা রেকর্ড হচ্ছে ঢুকায়, ঠিক আছে। আপডেট হচ্ছে আমাদের ডেটাবেস টেবিলে থাকা কোনো একটা রেকর্ডকে মডিফাই করে। আর ডিলিট হচ্ছে আমাদের ডেটাবেস টেবিলে থাকা কোনো একটা রেকর্ডকে টেবিল থেকে বাদ দিয়ে দেয়, ঠিক আছে। সো দিজ আর অল ডিএমএল কমান্ডস বা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এছাড়া আরও কিছু কমান্ড আছে, ওগুলো আমাদের আপাতত দরকার নেই, এই দুইটাই বেশি কাজে লাগে, ঠিক আছে। ওকে, তো আমরা এখন এসকিউএল এর ব্যাপারে কিছু এখানে পয়েন্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে এসকিউএল আসলে কি, এসকিউএল এর পরিচয়টা এখানে দেওয়া আছে। তো আমি এগুলো অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি এসকিউএল এর কাজ কি। আচ্ছা, তো এরপর এখানে তুমি যদি খেয়াল করো আমাদের প্রত্যেকটা কমান্ডের একটা সংক্ষিপ্ত পরিচয় এক লাইনে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে আমাদের ডিডিএল এর মধ্যে যে কমান্ডগুলো আছে এগুলো কি কাজ করে, ডিএমএল এর মধ্যে যে কমান্ডগুলো আছে এগুলো মূলত কি কাজ করে, এখানে সেটা একটা ওয়ান লাইনার ইন্ট্রোডাকশন দেওয়ার ট্রাই করা হয়েছে, ঠিক আছে। ওকে, তো আমাদের এখানে একটা কোশ্চেন আসছে, যেটা হচ্ছে ডিডিএল কমান্ড থেকে, যে ডিডিএল কমান্ড কোনটা। তো তোমার মনে রাখতে হবে ডিডিএল কমান্ড হচ্ছে যে টেবিল নিয়ে যেগুলো কাজ করে। তো কোনটা টেবিল নিয়ে কাজ করে, এই দেখো ক্রিয়েট, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ক্রিয়েট হচ্ছে টেবিল নিয়ে কাজ করে, তাহলে এটা হচ্ছে আমাদের ডিডিএল কমান্ড, ঠিক আছে। তো আমরা এখন একটা একটা করে আমাদের যেই এসকিউএল কমান্ড আছে সেগুলো একটু দেখব, এবং এগুলোর কিছু এক্সাম্পল কোডও আমরা দেখব। হ্যাঁ, একদম এসকিউএল কোড যেটাকে আমরা বলতেছি। তো এসকিউএল কোড কিন্তু অনেক সময় কোশ্চেনে আসে, তোমাকে নিজে থেকে লিখতে হবে। তো ওইগুলো এখানে দেখলে তোমার একটা প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, আমরা শুরু করতেছি ক্রিয়েট কমান্ড দিয়ে। তো ক্রিয়েট কমান্ড কিভাবে কাজ করে তার জন্য এখানে একটা এক্সাম্পল কোড আছে। আমরা এই জিনিসটা একটু দেখার ট্রাই করি কিভাবে এই জিনিসটা
এক্সিকিউট হচ্ছে, ঠিক আছে। তো খেয়াল করো, ক্রিয়েট কমান্ড দিয়ে কোড লেখার জন্য তোমাকে যেই কাজটা করতে হবে, প্রথমেই ক্রিয়েট ওয়ার্ডটা লিখতে হবে, লিখছো তুমি। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা কথা একটু বলে দেই এসকিউএল নিয়ে, এখানে বলা হয় নাই, আমি একটু লিখে দিই। এসকিউএল কিন্তু কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ না। বুঝতে পেরেছো? এটার অর্থ হচ্ছে এসকিউএল এ তুমি বড় হাতের ছোট হাতের যে কোনোভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই, কেস সেন্সিটিভ না, ঠিক আছে। তো এই যে আমাদের এখানে তুমি বড় হাতের লিখবা নাকি ছোট হাতে কোড লিখবা, এটা কিন্তু ফিক্স না। এখানে আমি এই যে ক্রিয়েট বড় হাতে লিখছি, বাট তুমি চাইলে ছোট হাতে লিখতে পারতো, কোনো সমস্যা নেই, একই। আচ্ছা, যাই হোক, তো তোমাকে ক্রিয়েট কথাটা লিখতে হবে, এটা কিওয়ার্ড, এটা কমান্ড। আচ্ছা, এরপর ক্রিয়েটের পরে টেবিল কথাটা তোমাকে লিখতে হবে। এরপর তুমি এখানে যে টেবিলের নাম দিবা, মানে তুমি যে টেবিলটা বানাতে যাচ্ছ ওই টেবিলের এন্টিটিটা কি নামে হবে, এই তুমি এখানে টেবিল নাম দিবা। এগুলো হচ্ছে কিন্তু সিনট্যাক্স, এগুলো হচ্ছে রুল, এভাবেই করতে হবে। আচ্ছা, এরপর টেবিলে একটা নাম দিলা, দেওয়ার পরে এই যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবা, ওপেন করে এইবার দেখো কাজ কি। এইবার হচ্ছে তোমার টেবিলে তুমি যতগুলো কলাম বানাতে চাও, প্রত্যেকটা কলামের এখানে কলামের নাম দিবা। কলামকে আমরা ফিল্ড বলি, এই যে তুমি ফিল্ডের নাম দিবা, অ্যান্ড তার সাথে সাথে তুমি এই ডেটা টাইপগুলো বলে দিবা। আর তুমি কোনটাকে প্রাইমারি কি বানাতে চাও সেটাও বলে দিতে পারো, ঠিক আছে। এই যে যেমন এই যে আমি এখানে আইডি কে হচ্ছে প্রাইমারি কি বানাতে চাই, তো এটা আমি যে ডেটা টাইপের পাশেই মেনশন করেছি। তো এই যে আমাদের এইটা হচ্ছে প্রথম কলাম বানানোর জন্য কোড, ঠিক আছে। এরপর দেখো যে কমা দিয়ে আমরা পরের লাইনে সেকেন্ড কলামের কাজ করার জন্য এখানে কোড লিখছি। এই যে সেকেন্ড কলামটা আমরা কি নামে বানাতে চাই, নেম নামে বানাতে চাই। এর ডেটা টাইপ আমরা কি দিচ্ছি, ডেটা টাইপ দিচ্ছি টেক্সট। আর এই যে ব্র্যাকেট একটা নাম্বার দিচ্ছে, এটা কি, এই নাম্বারটা হচ্ছে তোমার এই টেক্সট তো ডেটা টাইপ, আর এই নাম্বারটা হচ্ছে তোমার ডেটা সাইজ। অর্থাৎ তুমি যে টেক্সট ডেটাটা এখানে রাখতে চাচ্ছ নেম কলামে, সেটার সর্বোচ্চ সাইজ হইতে পারবে 20 ক্যারেক্টার। বুঝতে পারছো? তাহলে এই যে সাইজটা হচ্ছে আমরা ব্র্যাকেটে মেনশন করে দিচ্ছি, দ্যাটস ইট। তাহলে এইভাবে কমা কমা দিয়ে হচ্ছে তুমি প্রত্যেকটা ফিল্ডের নাম এবং তার ডেটা টাইপ উইথ সাইজ মেনশন করবা। করতে 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 সব হয়ে গেলে লাস্টেরটায় কোনো কমা দেওয়ার দরকার নাই, মাথায় রেখো। তো এইভাবে হয়ে সবগুলোর কাজ হয়ে গেলে তুমি হচ্ছে ফাইনালি এই যে তুমি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করবা অ্যান্ড একটা সেমিকোলন এখানে বসাবা, দ্যাটস ইট, তোমার ক্রিয়েট কমান্ডের কাজ শেষ। এরপর এই কোডটা রান করলে তুমি সুন্দর করে আউটপুট দেখতে পারবে। এই যে দেখো, তোমাকে এখানে আউটপুটটা পাশে দেখাই দেওয়া আছে, এই যে এই টেবিলটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা আমরা বানাতে চেয়েছিলাম। ওকে, তাহলে হচ্ছে আমরা ক্রিয়েট কমান্ড দেখছি, এখন চলে যাচ্ছি অল্টার কমান্ড। এটাও একটা ডিডিএল কমান্ড, এটাও কিন্তু একটা ডিডিএল কমান্ড। তো অল্টার কমান্ড কীভাবে ইউজ করতে হয় সেটা যে দেখো, একটা এক্সাম্পল কোড দেওয়া আছে এখানে, তো আমরা কোডটা বোঝার ট্রাই করি। তো ফার্স্টেই তোমাকে অল্টার কিওয়ার্ডটা লিখতে হবে, এটা তুমি যেই লেটারেই লেখো লিখতে হবে, ক্যাপিটাল লোয়ার যেই লেটারেই লেখো। এরপর টেবিল ওয়ার্ডটা তোমাদেরকে লিখতে হবে, দেন তোমাকে টেবিলের নামটা দিতে হবে, অর্থাৎ তুমি যেই টেবিলে চেঞ্জ করতে চাও, অল্টার করতে চাও। এরপর টেবিলের নাম দেওয়ার পর তোমাকে বলে দিতে হবে যে তুমি টেবিলে নতুন কোনো কলাম অ্যাড করতে চাও নাকি আগে থেকে থাকা কোনো কলাম বাদ দিতে চাও। সো তুমি যদি নতুন কোনো কলাম অ্যাড করতে চাও, ইন দ্যাট কেস তুমি হচ্ছে অ্যাড কিওয়ার্ডটা দিবা। এটা দিলে হচ্ছে নতুন কলাম অ্যাড করতে পারবা। অ্যান্ড তুমি যদি অ্যাড করতে চাও, সেই নতুন কলামের নামটা তোমাকে এখানে দিতে হবে। যেমন আমি এখানে যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমার টেবিলে তো অলরেডি টিউশন ফি পর্যন্ত কতগুলো কলাম ছিলই, আমি নতুন করে লোকাল অ্যাড্রেস নামের একটা কলাম অ্যাড করতে চাই। সো আমি দেখো এই যে অ্যাড কিওয়ার্ডের পরে লোকাল অ্যাড্রেস এই নামটা দিয়ে দিছি, যেন লোকাল অ্যাড্রেস নামে নতুন একটা কলাম আমার টেবিলে অ্যাড হয়, ঠিক আছে। অ্যান্ড দেন আমি হচ্ছে ওই কলামের ডেটা টাইপ এবং তার যে ডেটা সাইজ, ঠিক আছে, সেটা এখানে ব্র্যাকেটে মেনশন করেছি। অ্যান্ড ফাইনালি একটা সেমিকোলন অবশ্যই দিতে হবে, ঠিক আছে। সেটা এখানে দিয়েছি। তো এই কোডটা যদি রান করি, আমি দেখতে পাবো এই যে আমার টেবিল যেটা আগে ছিল এতটুকু, এই যে এতটুকু একটা টেবিল ছিল, সেখানে দেখতে পাবা এই যে নতুন একটা কলাম লোকাল অ্যাড্রেস, এটা চলে আসছে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের অল্টার কমান্ড, যেটা আগেই বলছিলাম যে অল্টার কমান্ডের কাজ হচ্ছে আমাদের এক্সিস্টিং টেবিলে নতুন করে কোনো কলাম অ্যাড করা বা ডিলিট করা। আচ্ছা, অ্যাড তো দেখলাম যে হচ্ছে যে অ্যাড কিওয়ার্ড দিয়ে করা যায়। আমি যদি হচ্ছে বাদ দিতে চাইতাম, আমার টেবিল থেকে কোনো কলাম যদি বাদ দিতে চাইতাম, তখন কি করতাম, তখন হচ্ছে এই অ্যাড কিওয়ার্ডের জায়গায় জাস্ট
ড্রপ কিওয়ার্ড দিতাম, দ্যাটস ইট। তাহলে হচ্ছে আমার এক্সিস্টিং কোনো ফিল্ড বা কলাম বাদ হয়ে যেত, ঠিক আছে, বোঝা গেছে? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অল্টার কমান্ড। দেন হচ্ছে আমাদের ইনসার্ট কমান্ড। তো ইনসার্ট এটা হচ্ছে আমাদের ডিএমএল কমান্ড। হ্যাঁ, ডিএমএল কমান্ডের মধ্যে প্রথমেই আসে হচ্ছে ইনসার্ট কমান্ড। ইনসার্ট কমান্ড দিয়ে আমাদের ডেটা টেবিলের মধ্যে আমরা নতুন করে একটা রেকর্ড ইনসার্ট করতে পারি। রেকর্ড মানে কি? রেকর্ড মানে হচ্ছে সেট অফ ডেটা। হ্যাঁ, প্রত্যেকটা ফিল্ড বরাবর ডেটাগুলোকে আমি যদি একটা নির্দিষ্ট রো বরাবর নিয়ে যাই তখন এটা হবে একটা রেকর্ড, ঠিক আছে। তো আমরা দেখব এই ইনসার্ট কমান্ডকে আমরা কিভাবে ইউজ করতে পারি। এই যে দেখো এখানে একটা এক্সাম্পল কোড দেওয়া আছে এবং তার আউটপুটও নিচে দিয়ে দেওয়া আছে, আমরা এটা একটু দেখি। সো তোমাকে যেই কমান্ডগুলো সিরিয়ালি লিখতে হবে সেটা হচ্ছে যে প্রথমেই ইনসার্ট ওয়ার্ডটা তোমাকে লিখতে হবে। এখানে দেখো এটা লোয়ার কেসে লিখছে, সো তুমি এটা আপার কেসেও লিখতে পারতো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, এটা তোমার চয়েস। এরপর ইনটু, এই ওয়ার্ডটাও তোমাকে লিখতে হবে, এইভাবেই কিন্তু লিখতে হবে, ইনসার্ট তারপরে ইনটু, অ্যান্ড দেন তোমাকে হচ্ছে টেবিলের নাম মেনশন করতে হবে। যেমন এখানে স্টুডেন্টস ইনফরমেশন, এই টেবিলে হচ্ছে আমি আমার ডেটা ইনসার্ট করতে চাই, ঠিক আছে। আচ্ছা, এরপর এইটুকু লেখার পর তোমাকে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে টেবিলের কলামের নামগুলো সিরিয়ালি বলে দিতে হবে। এই যে আমার টেবিলে আইডি, নেম, ফাদার্স নেম, এই কলামগুলো সিরিয়ালি ছিল, তো আমি এখানে এই কলামের নামগুলো এই যে দেখো সিরিয়ালি কমা দিয়ে মেনশন করে গেছি। তাহলে ইনসার্ট ইনটু টেবিলস নেম, এটা দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে তোমাকে তোমার টেবিলের কলামের নামগুলো সিরিয়ালি লিখে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি লিখলাম। এরপর ফার্স্ট ব্র্যাকেট এখানে ক্লোজ করে আমি ভ্যালুস এই ওয়ার্ডটা লিখব, লিখে তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে এইবার ওই প্রত্যেকটা কলাম বরাবর কি কি ভ্যালু বসাতে চাই সেইগুলো এইবার সিরিয়ালি বলে দিব, যেটা তুমি যে এখানে দেখতে পারতেছো। এই দেখো আমি হচ্ছে আইডির কলামের ঘরে 3 বসাতে চাই, এই কারণে আমি শুরুতে দিয়েছি 3। এরপর কমা দিয়ে আমি নেমের ঘরে পলাশ এই টেক্সটটা বসাতে চাই, এই কারণে দেখো এখানে পলাশ দিয়েছি। বাই দ্য ওয়ে এখানে একটা ছোট মিস্টেক আছে, এটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে এসকিউএল হচ্ছে এরকম ডাবল কোটেশন দিয়ে তোমার টেক্সট ডেটা সাপোর্ট করে না। তুমি যখন এসকিউএল এ টেক্সট ডেটা ইনসার্ট করবা সেই টেক্সট ডেটাকে অবশ্যই সিঙ্গেল কোটেশনে দিবা, এইভাবে, ঠিক আছে। কিছু কিছু ডেটাবেস ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার ডাবল কোটেশন সাপোর্ট করে, বাট সেফ ওয়ে হচ্ছে সিঙ্গেল কোটেশন ইউজ করা, ঠিক আছে। তো এই যে আমরা এরকম সিঙ্গেল কোটেশন দিয়ে দিয়ে হচ্ছে টেক্সট ডেটা এখানে ইনসার্ট করব, ঠিক আছে। তো আমি সেগুলোকে সিঙ্গেল কোটেশনে কনভার্ট করে দিচ্ছি যেন তোমাদের মধ্যে কোনো এটা নিয়ে কনফিউশন না থাকে। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে নেমের ঘরে পলাশ বসাচ্ছি, এইভাবে হচ্ছে দেখো বাকি প্রত্যেকটা কলাম বরাবর কি কি ভ্যালু বসাবো এগুলো হচ্ছে যে আমরা কমা কমা দিয়ে 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 এখানে দিয়ে গেছি। তাহলে এই কোডটা যদি এইবার ফাইনালি রান করো তুমি দেখতে পাবা এই যে আমাদের স্টুডেন্টস ইনফরমেশন টেবিলের নতুন একটা রেকর্ড চলে আসছে, এই যে যেটা এখানে দেখতে পাচ্ছ হাইলাইটেড হয়ে আছে। তো এই নতুন রেকর্ডটা হচ্ছে আমরা এখানে দেখতে পারবো এই কোডটা রান করার পর। ওকে, তাহলে আমাদের ইনসার্ট কমান্ডটা দেখা হয়ে গেল, আমরা সামনে মুভ করতেছি। নেক্সট আমাদের যেই কমান্ডটা আছে আচ্ছা এটা ডিডিএল হবে না, এটা ডিএমএল ক্যাটাগরি হবে, ঠিক আছে। আমরা এখনও ডিএমএল ক্যাটাগরিতেই আসি। তো আমাদের নেক্সট যেই কমান্ডটা আছে সেটা হচ্ছে আপডেট। তো আপডেট কমান্ডের কাজ হচ্ছে তোমার কোনো একটা রেকর্ডের পার্টিকুলার কোনো একটা ফিল্ড ভ্যালু যদি তুমি চেঞ্জ করতে চাও সেটা তুমি করতে পারবা এই আপডেট কমান্ড দিয়ে, ঠিক আছে। যেমন এইখানে যেই কাজটা করা হয়েছে এই কোডের মাধ্যমে এটা একটু তোমাদেরকে বুঝাই। দেখো এখানে কি করছে, এখানে আমাদের এই কলামে আইডি নাম্বার 3 যেই রেকর্ডে ছিল, হ্যাঁ মানে 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 বেসিক্যালি যেই রোতে আইডি নাম্বারের ভ্যালুটা 3 ছিল ওই রোতে নেমের জায়গায় তোমার অর্ক সেট করে দিছে। এই যে আগে অন্য কোনো একটা নাম ছিল, আগে ধরো অন্য কোনো একটা নাম ছিল, এখন আমরা এখানে অর্ক নামটা বসাতে চাই। কোথায়? এই যে যেখানে আইডি নাম্বারটা 3 সেখানে আমরা নেমের ঘরে অর্ক বসাতে চাই। আগে অন্য কিছু ছিল, এখন আমরা অর্ক বসাতে চাই। তার মানে আমরা কি করতে যাচ্ছি বলতো, আমরা একটা রেকর্ডকে আপডেট করতে যাচ্ছি। সো এই কাজে হচ্ছে আমাদের আপডেট কমান্ড ইউজ করতে হবে। সো এটা কীভাবে করতে একটু দেখো। প্রথমেই আমাদের হচ্ছে এই যে আপডেট কিওয়ার্ডটা লিখতে হবে, ইটস ম্যান্ডেটরি। এরপর আমাদেরকে হচ্ছে টেবিলের নামটা দিতে হবে। আচ্ছা দিলাম। এরপর আমাদের এই সেট কিওয়ার্ডটা ইউজ করতে হবে, করে বলে দিতে হবে যে আমরা কোন কলামে কোন ভ্যালু বসাতে চাই। যেমন এখানে আমরা নেম কলামের ঘরে আমরা অর্ক বসাতে চাই, এই কারণে দেখো আমি সেট কিওয়ার্ডের পর কি দিছি,
নেম ইকুয়াল টু অর্ক। বাই দ্য ওয়ে এখানেও আমরা কি করব, এই যে অর্ক যেহেতু একটা টেক্সট ডেটা, একটা নাম, একটা মানুষের নাম, সেটা একটা টেক্সট ডেটা, এটাকে হচ্ছে আমরা সিঙ্গেল কোটেশনে দিব, ঠিক আছে। তো এই যে দেখো আমি হচ্ছে নেম এর ঘরে অর্ক এই টেক্সটটা বসাতে চাই, তো এটাই বলছি। আচ্ছা, এখন তুমি এই নেমের ঘরে যে অর্ক বসাবা, এটা কোন রেকর্ডের জন্য বসাবা? এখানে তো ধরো অনেকগুলো রেকর্ড থাকতে পারে, ধরো যে এখানে হচ্ছে ID4 দিয়ে একটা রেকর্ড থাকতে পারে, ID5 দিয়ে একটা রেকর্ড থাকতে পারে, অনেকগুলো রেকর্ড থাকতে পারে। তো তুমি কোন রেকর্ডের জন্য নামের ঘরে অর্ক বসাবা এটাও বলে দিতে হবে। কীভাবে বলবা, এই যে তুমি হচ্ছে ওয়্যার ওয়ার্ডের পরে তুমি হচ্ছে বলে দিবা যে তুমি কোন শর্তের উপর ভিত্তি করে এই কাজটা করবা। এই যে ওয়্যার ID = 3। বাই দ্য ওয়ে এই যে একটা ইকুয়াল সাইন দিয়ে আমরা এসকিউএলে ইকুয়ালিটি চেক করি, ঠিক আছে। তো এই যে আমরা যখন বলতেছি ওয়্যার ID = 3, এর মানে হচ্ছে আমরা ID3 কিনা, আইডি কলামের ভ্যালু 3 কিনা এটা চেক করতে বলতেছি এখানে। অর্থাৎ আমি যদি পুরো কমান্ডটাকে একটু বাংলায় বোঝানোর ট্রাই করি, এখানে এসকিউএল যেই কাজটা করতেছে ও বলতেছে যে আপডেট স্টুডেন্টস আন্ডারস্কোর ইনফরমেশন, অর্থাৎ তুমি এই নামের টেবিলটাকে আপডেট করো কিভাবে, এই যে সেট নেম ইকুয়াল টু অর্ক, অর্থাৎ তুমি নামের ঘরে অর্ক ভ্যালুটা বসাও। আচ্ছা, কোথায় বসাবা? ওয়্যার যেখানে আইডির ভ্যালু 3, অর্থাৎ তুমি যেই রেকর্ডের জন্য, যেই রো এর জন্য তুমি আইডির ভ্যালু 3 পাবা, সেই রো এর জন্য তুমি নামের ঘরে অর্ক বসাবা। দ্যাটস ইট। এটাই তাহলে আমাদের ওই পার্টিকুলার রেকর্ডকে হচ্ছে আপডেট করে দিবে, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে আমাদের আপডেট কমান্ড কাজ করে। সো এইখানে একটা জিনিস হচ্ছে একটু ভুল আছে, আমি ঠিক করে দিই, এটা বুঝতেই পারতেছো তোমরা। দিস ইজ বেসিক্যালি ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের DML হবে, তো আমি এটা একটু ঠিক করে দিচ্ছি। এটা আমাদের DML এর আন্ডারে একটা কমান্ড, ডেটা ম্যানিপুলেশন। ওকে, ফাইন। এরপরে আছে ডিলিট। এইটা হচ্ছে আমাদের একটা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। তো এটা আমি এখানে ঠিক করে দিয়ে তারপর শুরু করি। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে আমরা এখন দেখব ডিলিটের কাজ কি। হ্যাঁ, সো আমাদের ডিলিট কমান্ড, নাম থেকেই তো বোঝা যাচ্ছে কিছু বাদ দিবে টেবিল থেকে, তাই না? আচ্ছা, কি বাদ দিবে? আমরা তো এর আগে দেখে আসছি যে ড্রপ কমান্ড দিয়েও হচ্ছে আমরা ফিল্ড বাদ দিতে পারি বা টেবিল বাদ দিতে পারি। তাহলে ডিলিট কমান্ড আলাদা করে কি বাদ দেয়? তো তোমাদেরকে যেটা বলছিলাম, DML কাজ করে হচ্ছে রেকর্ড লেভেলে, অর্থাৎ রেকর্ড, ডেটা টেবিলের রেকর্ড নিয়ে কাজ করে। তাহলে ডিলিট দিয়ে আমরা কি বাদ দিতে পারবো বলো তো? হ্যাঁ, রেকর্ড বাদ দিতে পারবো। তো এটাই করা হয় ডিলিট কমান্ড দিয়ে, হচ্ছে আমরা আমাদের ডেটাবেস টেবিলের মধ্যে থাকা কোনো একটা রেকর্ড বা একাধিক রেকর্ডকে বাদ দিতে পারি, ঠিক আছে। তো কিভাবে করা হয় এক্সাম্পলটা দিয়ে আমরা একটু দেখি, ঠিক আছে। তো এখানে দেখো, আমরা আমাদের ডেটাবেস টেবিল থেকে একটা রেকর্ড বা একটা রোকে বাদ দিতে চাচ্ছি, ডিলিট করতে চাচ্ছি। তো তার জন্য এখানে আমরা কোড লিখছি, আমরা বলতেছি ডিলিট, এটা একটা কিওয়ার্ড, তোমাকে এটা এইভাবে লিখতে হবে। তো আমরা বলতেছি ডিলিট ফ্রম টেবিলের নাম। তাহলে আমরা বলতেছি স্টুডেন্টস আন্ডারস্কোর ইনফরমেশন টেবিল থেকে আমরা ডিলিট করতে চাই। আচ্ছা, এখন কোন শর্তের উপর ভিত্তি করে ডিলিট করব? আমি তো সব ডিলিট করব না, আমি নির্দিষ্ট কিছু রেকর্ডকে ডিলিট করব, তাই না? তো এই নির্দিষ্ট রেকর্ডকে কিভাবে খুঁজে পাবো? এই যে এইটাই পরে বলে দিছি, এই যে ওয়্যার যেখানে নেম ইকুয়াল টু অর্ক, অর্থাৎ তুমি যেই রো এর জন্য নামের ঘরে অর্ক পাবা, ওই রোকে টেবিল থেকে ডিলিট করে দিবা। তাহলে আমার এই কোডটা রান করলে কি হবে? এই যে এই জায়গাটায় হচ্ছে একটু আগে আমার নেমের ঘরে অর্ক ছিল, তো এই কারণে এই রোটা হচ্ছে দেখো ডিলিটেড হয়ে প্রত্যেকটা ঘরে এখন ডিলিটেড দেখাচ্ছে। তাহলে এইভাবে হচ্ছে আমাদের ডিলিট কমান্ডটা এখানে কাজ করবে। ওকে, অ্যান্ড ফাইনালি আমাদের যে অ্যাকশন কোয়েরিটা আছে, যেটা তোমাদেরকে একটু আগে শুরুতে দেখাইছিলাম, যে আমাদের DML এর মধ্যে একটু ব্যতিক্রম ধর্মী একটা কমান্ড হচ্ছে তোমার সিলেক্ট, তাই না? এটার কাজ কি ছিল? এটা হচ্ছে আমাদের ডেটা কোয়েরি করার কাজে লাগে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডেটা কোয়েরি করে ডিসপ্লে করার কাজে লাগে, ঠিক আছে। তো আমরা একটু দেখি কিভাবে এটা কাজ করে। তো ধরো আমরা আমাদের এই স্টুডেন্টস আন্ডারস্কোর ইনফরমেশন টেবিল থেকে কিছু পার্টিকুলার রেকর্ডকে ফেচ করে আনতে চাই। ফেচ করে আনা মানে কি? ফেচ করে আনা মানে তোমার টেবিল থেকে ওই ডেটাগুলোকে তুমি কালেক্ট করে এনে আলাদা করে দেখাবা,
হ্যাঁ, আলাদা করে তুমি রিপোর্ট করবা। ওকে, তো এখন এই কাজটা করার জন্য তুমি কি করতে পারো, তুমি এসকিউএল কোড লিখতে পারো। কি কমান্ড দিয়ে? এই যে সিলেক্ট কমান্ড দিয়ে এটি করা হয়েছে। একটু দেখো এখানে যেটা বলা হচ্ছে এই কোডে, সেটা হচ্ছে এই যে আমরা আমাদের স্টুডেন্টস আন্ডারস্কোর ইনফরমেশন টেবিল থেকে, এই যে ফ্রম স্টুডেন্টস আন্ডারস্কোর ইনফরমেশন টেবিল, আমরা হচ্ছে কিছু রেকর্ডকে শো করতে চাই। কোন শর্তের উপর ভিত্তি করে? এই যে এটা আমরা বলেছি ওয়ার আইডি ইজ গ্রেটার দেন 1, অর্থাৎ আমরা সেই সকল রেকর্ডকে ডিসপ্লে করাতে চাই যাদের আইডির ঘরের ভ্যালুটা হচ্ছে 1-এর চেয়ে বেশি। এই দেখো গ্রেটার দেন, এটা হচ্ছে একটা রিলেশনাল অপারেটর। তাহলে আমরা সেই সকল রোগুলোকে সিলেক্ট করতে চাই যাদের আইডির ভ্যালু গ্রেটার দেন 1, অ্যান্ড এই যে দেখো আমরা এখানে আমরা হচ্ছে একটা লজিক্যাল অপারেটর ইউজ করতেছি, অ্যান্ড, অর্থাৎ আইডির ভ্যালু 1-এর চেয়ে বড় হতে হবে, তার সাথে অ্যান্ড আইডি ইজ লেস দেন 4, অর্থাৎ আমি পুরাটা যদি একসাথে বলি, আমরা সেই স্টুডেন্টস আন্ডারস্কোর ইনফরমেশন টেবিল থেকে সেই সকল রেকর্ডকে সিলেক্ট করতে চাই যাদের আইডির ভ্যালু 1-এর চেয়ে বেশি এবং আইডির ভ্যালু 4-এর চেয়ে ছোট। তার মানে বুঝতেই পারতেছো এখানে আমার আইডির ভ্যালু থাকে কি 2 আর 3, যারা এই শর্তকে ফুলফিল করে। তো আমি হচ্ছে দেখো এইটাই দেখতে পাচ্ছি যে আইডির ভ্যালু 2 আর আইডির ভ্যালু 3, এই দুইটা রেকর্ডই কিন্তু আমার এখানে ডিসপ্লে করতেছে। আচ্ছা, তো এইটুক তো গেল আমাদের এই কোন টেবিল থেকে আমি হচ্ছে ডেটা কালেক্ট করব এবং কোন শর্তের উপর ভিত্তি করব, ঠিক, কোন শর্তের উপর ভিত্তি করে আমি সেগুলোকে ফিল্টার করব। মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে ফার্স্ট লাইন। আমি ফার্স্ট লাইনটা কেন পরে বলছি, বিকজ এসকিউএল এ কোডটা এই ফ্লোতেই হচ্ছে রান করে, যেটা আমি তোমাদেরকে বললাম, এই যে প্রথমে টেবিলটা সিলেক্ট করে, তারপর ফিল্টারিংটা করে, এরপর হচ্ছে এই যে সিলেক্ট কমান্ডটা কাজ করে। তো সিলেক্ট কমান্ডের কাজ হচ্ছে এই যে তুমি ফিল্টারিং করে আনলা, রেকর্ডগুলোকে আলাদা করে আনলা, এইবার এই রেকর্ডগুলোর মধ্যে কোন কলামগুলোকে তুমি দেখাবা। তো ধরো আমরা হচ্ছে আইডি, নাম, ডিস্ট্রিক্ট আর টিউশন ফিজ, অনেকগুলো কলাম কিন্তু ছিল, এই যে তুমি আগে দেখছো অনেকগুলো কলাম ছিল, বাট আমরা এই ফিল্টার করে আনার পর শুধুমাত্র এই 4টা জিনিস দেখতে চাই। তো আমি যে সিলেক্ট কমান্ডের পর যেই ফিল্ডের ভ্যালুগুলো দেখতে চাই ওই ফিল্ডগুলোকেই শুধুমাত্র মেনশন করে দিব। তো এই কারণে তুমি দেখতে পাচ্ছ এই যে আইডি 2 আর 3 যেই দুইটা রেকর্ডের আছে, ওই দুইটা রেকর্ডের শুধুমাত্র আইডি, নেম, ডিস্ট্রিক্ট আর টিউশন ফি, এই 4টা ফিল্ড ভ্যালু শুধুমাত্র দেখাচ্ছে, ঠিক আছে। আর তুমি যদি সবগুলো ফিল্ড ভ্যালু দেখতে চাও, সেই ক্ষেত্রে একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে এই যে স্টার সাইনটা ইউজ করা। এটা মানে হচ্ছে অল। তাহলে তুমি সিলেক্টের পরে এই স্টার সাইন দিলে কি হবে, তোমার এই ফিল্টার করে আনার পর যেই রেকর্ডগুলো আসবে ওগুলো সবগুলো কলামের ভ্যালু দেখাবে। দ্যাটস ইট। চলো আমরা একটু সামনে যাই। এখানে হচ্ছে আমাদের একটা এমসিকিউ কোশ্চেন আছে, যেখানে বলা হচ্ছে টেবিল থেকে শর্ত সাপেক্ষে ফিল্ড খুঁজে নেওয়ার যেই পদ্ধতি, সেই কাজে কোন ধরনের কোয়েরি ব্যবহৃত হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কয়েক ধরনের কোয়েরির কথা বলা আছে, প্যারামিটারাইজড কোয়েরি, ক্রস ট্যাব, সিলেক্ট, অ্যাকশন। তো আমাদের একটু আগেই যেই কোয়েরিটা দেখা হয়েছে এটার সাথে কিন্তু মিলে যাচ্ছে যে সিলেক্ট, তাহলে এটার অ্যান্সার হবে সিলেক্ট। আচ্ছা, আমি একটা জিনিস একটু কারেকশন করে দিচ্ছি, এই যে সিলেক্টের এখানে একটা জিনিস একটু মিসিং ছিল, সেটা বলতে ভুলে গেছি, তো এটা বলি। এই সিলেক্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্রস ট্যাব কোয়েরি, ঠিক আছে, এই যেটা এই যে আমাদের এখানে পয়েন্টে উল্লেখ করা আছে। ক্রস ট্যাব মানে হচ্ছে তোমার একটা সামারি প্রোভাইড করে, একটা রিপোর্ট প্রোভাইড করে, ঠিক আছে, এই জন্য এগুলোকে বলা হয় ক্রস ট্যাব কোয়েরি। আর যেগুলো হচ্ছে আমাদের অন্যান্য কোয়েরি ছিল, যেমন লাইক আপডেট, তারপর হচ্ছে তোমার ইনসার্ট, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই যে ইনসার্ট, অল্টার, আপডেট, ডিলিট, এইগুলো হচ্ছে আমাদের তোমার অ্যাকশন কোয়েরি, মানে যেগুলো হচ্ছে আমাদের টেবিলকে মডিফাই করে। হ্যাঁ, আর সিলেক্ট হচ্ছে একটা ক্রস ট্যাব কোয়েরি, এটা হচ্ছে আমাদের একটা সামারি প্রোভাইড করে ওভারঅল, ঠিক আছে। তো এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে ক্রস ট্যাব কোয়েরি। আচ্ছা, তো আমি হচ্ছে একদম শুরুতে আমাদের ডিডিএল আর ডিএমএল কমান্ডের যে লিস্টটা ছিল, এখানে হচ্ছে সিলেক্টকে অ্যাকশন কোয়েরি বলেছিলাম। এটা আসলে সিলেক্টের জন্য হবে না, এটা আসলে বাকিগুলোর জন্য প্রযোজ্য, ঠিক আছে, মানে যেগুলো হচ্ছে আমাদের এই টেবিলকে মডিফাই করে, লাইক এই যে বাকি যে কোয়েরিগুলো আছে এইগুলোর জন্য আসলে এই অ্যাকশন কোয়েরি কথাটা প্রযোজ্য। আর সিলেক্ট যেটা আছে, সিলেক্ট হচ্ছে আমাদের একটা ক্রস ট্যাব কোয়েরি, যেটা বললাম, মানে আমাদের টেবিল থেকে কিছু পার্টিকুলার ডেটা নিয়ে একটা সামারি প্রোভাইড করে, ঠিক আছে। সো এটা হচ্ছে ক্রস ট্যাব কোয়েরি। সো এই জিনিসটা একটু দেখে নিই, এটা একটু কারেকশন। ওকে, তো আমরা হচ্ছে সামনে আগাই।
আমাদের এমসিকিউ কোশ্চেনটা সলভ করার পর আমরা নেক্সট যেই টপিকটা ছোট করে একটু দেখে নিব সেটা হচ্ছে সর্টিং অ্যান্ড ইন্ডেক্সিং। তো সর্টিং আর ইন্ডেক্সিংয়ের আইডিয়াটা হচ্ছে যে এরকম আমাদের ডেটা টেবিল যেটা আছে সেখানে যদি আমরা ডেটাগুলোকে একটু অর্গানাইজ করে রাখতে পারতাম তাহলে কিন্তু ওই ডেটা ফেচ করে আনার যে কাজটা ওইটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যেত। ঠিক আছে, মানে তুমি চিন্তা করো যে তুমি আইডির বেসিসে ডেটাগুলোকে ধরো যে যদি একটু সাজায় রাখতা, এই যে এখানে ধরো তোমার আইডি একটা কলাম আছে এবং আরও অন্যান্য কলাম আছে, তো তুমি যদি ডেটাগুলোকে আইডির বেসিসে এরকম সুন্দর করে সাজায় রাখো তাহলে দেখা যাবে কি যে তোমার ডেটাগুলো অর্গানাইজ থাকবে। তো কোনো একটা ডেটা খুঁজে বের করার কাজটা অনেক সহজেই করতে পারবে। এই যে সিরিয়ালি তুমি আইডি বরাবর যাবা এবং তুমি তোমার পার্টিকুলার আইডির জন্য রেকর্ডটা এখান থেকে কালেক্ট করে ফেচ করে আনতে পারবো। ঠিক আছে, তো এইটাই হচ্ছে মেইন আইডিয়া যে আমরা যদি আমাদের ডেটাগুলোকে একটু অর্গানাইজড ওয়েতে রাখি পরবর্তীতে আমাদের ডেটা ফেচ করে আনা বা কালেক্ট করে আনার যে কাজটা ওইটা অনেক সহজ এবং দ্রুত হবে। তো এখান থেকে আর কি দুইটা জিনিস আসছে, দুইটা আইডিয়া, একটা হচ্ছে সর্টিং আর একটা ইন্ডেক্সিং। সর্টিং হচ্ছে তোমার এক্সিস্টিং যে ডেটা টেবিলটা আছে সেখান থেকে তুমি যদি পার্টিকুলার কিছু ডেটাকে ফেচ করে এনে তাদেরকে যদি একটা নির্দিষ্ট অর্ডারে দেখাতে চাও তখন যেই প্রসেসটা তুমি ফলো করবে ওইটা হচ্ছে সর্টিং। ধরো তোমার ডেটা টেবিলে 1 থেকে 5 পর্যন্ত যতগুলো আইডি আছে সবগুলো আইডির জন্য রেকর্ড বা রো আছে। তো তুমি চাও শুধুমাত্র তোমার এই ডেটা টেবিলে 3, 4, 5 এই যে আইডিগুলো আছে এই আইডিগুলোর জন্য তুমি হচ্ছে রেকর্ডগুলোকে ফেচ করে আনতে চাও এবং ফেচ করে এনে তাদেরকে বড় থেকে ছোট এই অর্ডারে তুমি হচ্ছে দেখতে চাও। তাহলে কি করতে পারো, এই যে তুমি 3 থেকে 5 প্রথমে এই আইডিগুলোর জন্য হচ্ছে রেকর্ড কালেক্ট করবা, এরপর তাদেরকে এই যে সর্ট করবা। সর্ট করা মানে হচ্ছে সাজানো। তাহলে সাজাইলে কি হবে, ওই যে আমি কি বলছি বড় থেকে ছোট, তাহলে 5 সবার উপরে আসবে, 5 আইডির জন্য রেকর্ডটা সবার উপরে আসবে, তারপর 4, তারপর 3। এই যে এই ব্যাপারটাকে আমরা বলি সর্টিং, সাজানো। অর্থাৎ আমাদের ডেটাগুলোকে প্রদর্শনের সময় আমরা হয় বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় এই অর্ডারে সাজিয়ে তারপর হচ্ছে ডিসপ্লে করব। ঠিক আছে, আচ্ছা অন দ্য আদার হ্যান্ড ইন্ডেক্সিং যেটা সেটা হচ্ছে আমরা আমাদের ডেটা টেবিলে ডেটাগুলোকে আগে থেকেই হচ্ছে তোমার একটা নির্দিষ্ট অর্ডারে সাজাবো। মানে সর্টিং কি, সর্টিং হচ্ছে আমি যখন ডেটা কালেক্ট করে আনতেছি তখন সাজাচ্ছি, আর ইন্ডেক্সিং হচ্ছে আগে থেকে একটা নির্দিষ্ট অর্ডারে সাজায় রাখবো এবং আমার ডেটা টেবিলটা ওই অর্ডারেই থাকবে এবং ওই অবস্থাতেই হচ্ছে আমি ওখান থেকে ডেটা কালেক্ট করে আনবো। সো এটা হচ্ছে ইন্ডেক্সিং। তাহলে একটা জিনিস খেয়াল করো, ইন্ডেক্সিং যদি আমি করি, এই ইন্ডেক্সিং করলে কিন্তু আমার মেইন যে টেবিলটা আছে এই টেবিলের কিন্তু কোনো চেঞ্জ হবে না, বাট সর্টিং করলে কিন্তু আমার টেবিল মেইন যেটা আছে ওইটার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন এই যে আমি আমার মেইন টেবিলে 3, 4, 5 3 আগে ছিল, তারপর 4, তারপর 5, বা সর্টিং করে যখন আমি দেখাচ্ছি তখন কিন্তু দেখো যে 5 উপরে উঠে গেছে। তার মানে সর্টিং করলে মেইন টেবিল চেঞ্জ হয়, বাট ইন্ডেক্সিং করলে মেইন টেবিল চেঞ্জ হয় না, কারণ ইন্ডেক্সিং হচ্ছে তুমি একদম শুরুতে একটা ফিক্সড অর্ডারে সাজিয়ে রাখছো, দ্যাটস ইট। ওকে, তাহলে আমরা সর্টিং ইন্ডেক্সিং দেখলাম। তো এখানে সর্টিং থেকে কোশ্চেন আসছে, দেখো সর্টিং মানে হচ্ছে আমরা ডেটাকে ঊর্ধ্বক্রমে সাজাতে পারি, নিম্নক্রমে সাজাতে পারি, বা ডেটাকে দৈর্ঘ্যের ভিত্তিতে সাজানো না, এটা হয় না। তাহলে এই যে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, দৈর্ঘ্যের ভিত্তিতে সাজাই না, আমরা মানের ভিত্তিতে হচ্ছে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় এইভাবে সাজাই। আচ্ছা, তো এই যে সর্টিং কিভাবে করা হয় এবং ইন্ডেক্সিং কিভাবে করা হয় তার একটা এক্সাম্পল দেওয়া আছে। দেখো এই যে আমরা সর্টিংটাই দেখি, এটাই বেশি ইম্পর্টেন্ট। তো আমরা কি করতে যাচ্ছি, আমরা হচ্ছে আমাদের এই স্টুডেন্টস আন্ডারস্কোর ইনফরমেশন যে টেবিলটা আছে, বা ধর এটাকে আমরা স্টুডেন্ট নাম দিলাম, আমাদের এই এক্সাম্পলের জন্য এটাকে ধর আমরা স্টুডেন্ট টেবিলই নাম দিলাম। তো আমরা স্টুডেন্ট টেবিল থেকে আমাদের কিছু ডেটাকে আমরা সর্টিং করে দেখাতে চাই। কিভাবে, আমরা হচ্ছে বড় থেকে ছোট এইভাবে হচ্ছে সর্টিং করে দেখাতে চাই। তো কিভাবে দেখাইতে পারি, দেখো আমরা হচ্ছে যে প্রথমে ফ্রম দিয়ে তারপর টেবিলের নাম দিলাম, অর্থাৎ আমরা স্টুডেন্ট নামের একটা টেবিল থেকে ডেটা কালেক্ট করতে চাই। আচ্ছা, এরপর আমরা কি করতে চাই, যে অর্ডার বাই, এই ওয়ার্ডটা হচ্ছে মানে এই কমান্ডটা হচ্ছে আমাদের সর্টিংয়ের সাথে সম্পর্কিত। অর্ডার বাই এটা দিয়ে আমরা বোঝাই যে আমরা আমাদের ডেটা যেগুলোকে কালেক্ট করছি ওগুলোকে আমরা পুনরায় সাজাতে চাই, সর্ট করতে চাই। আচ্ছা, অর্ডার বাই কি, অর্ডার বাই দেখো ক্লাস, অর্থাৎ আমাদের ক্লাস যেই ইটা আছে, আমাদের ক্লাস যেই তোমার কলামটা আছে, ধরো এখানে একটা ক্লাস কলাম আছে ফর এক্সাম্পল, এই ক্লাস কলামের যেই ডেটাগুলো আছে ওগুলোর উপর বেস করে আমরা সাজাতে চাই। ঠিক আছে, কিভাবে সাজাতে চাই, এই যে ডিইএসসি, অর্থাৎ আমরা ডিসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং মানে হচ্ছে তোমার বড় থেকে ছোট,
আর তুমি যদি উল্টাটা করতে চাইতো তাহলে এই জায়গায় দিতে হইতো তোমাকে এএসসি। এএসসি মানে হচ্ছে ছোট থেকে বড়, ঠিক আছে? তাহলে তুমি যে কোনো একটা অর্ডারে সাজাতে পারো, ঠিক আছে? তাহলে এই যে আমাদের অর্ডার বাই এই কমান্ডটা দিয়ে আমরা বলে দিতে পারি যে আমরা আমাদের ডেটাগুলোকে কিভাবে সাজাতে চাই, ঠিক আছে? অ্যান্ড ফাইনালি এই দেখো সিলেক্ট অল আমরা শুরুতে দিয়েছি, তার মানে হচ্ছে আমরা সাজানোর পর আমাদের সবগুলো কলামের ডেটা এখানে দেখাতে চাই। তো এই যে দেখো আমাদের রেজাল্টটা কীরকম আসছে। আচ্ছা, এটা বাই দ্য ওয়ে এটা হচ্ছে আমাদের ক্লাসের উপরে সাজায় নাই, আমাদের এই এক্সাম্পল এটা ক্লাস না, বরং এটা হচ্ছে আইডির উপরে সাজাইছে। তো আমি এটা ঠিক করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের এখানে হবে আইডি। এই যে তো আমাদের আইডির উপরে দেখো বড় থেকে ছোট এই অর্ডারে সাজানোর পর জিনিসটা দেখতে কেমন হচ্ছে। এই যে সবচেয়ে বড় আইডি যেটার আছে সেটা সবার উপরে আসতেছে, তারপর এইভাবে আস্তে আস্তে ছোট আইডিগুলো নিচে আসতেছে। তাহলে এইটা কিন্তু আমাদের মেইন টেবিল স্ট্রাকচার না, এটা মেইন টেবিল না, এটা হচ্ছে যে সর্টিং করার পর টেবিলটা এইভাবে আসছে। আচ্ছা, তুমি যদি ইন্ডেক্সিং করতে চাও এইভাবে ইন্ডেক্সিং করতে পারো, এটা একটু নিজেরা দেখে নিও, ইন্ডেক্সিংটা অত ইম্পর্টেন্ট না। ওকে, তো আমরা আমাদের ক্লাসের লাস্ট পার্টে চলে এসেছি, যেটা হচ্ছে ডেটা সিকিউরিটি, ঠিক আছে? তো ডেটা সিকিউরিটির ব্যাপারটা হচ্ছে যে আমাদের অনেক সময় হচ্ছে ডেটা আদান প্রদান করার সময় ডেটাকে এমনভাবে পাঠাতে হয় যেন অন্য কেউ সেই ডেটা রিড না করতে পারে, মানে অন্য কেউ যেন সেই ডেটাকে কোনো কাজে মিসইউজ না করতে পারে, ঠিক আছে? তো এই জন্য আমাদের ডেটাকে পাঠানোর সময় মডিফাই করে বা অনেকটা বলতে পারো যে এরকমভাবে চেঞ্জ করতে হয় যেটা কাইন্ড অফ তালা লাগানোর মতো, ঠিক আছে? তালা লাগাইলে যেরকম হচ্ছে তোমার কোনো অ্যাসেট বা তোমার কোনো মেসেজ অন্য কেউ যেরকম খুলতে পারে না, অনেকটা ওরকমভাবে আমরা কোনো একটা ইনফরমেশন পাঠানোর সময় ওটাকে এমনভাবে চেঞ্জ করব জিনিসটা অনেকটা তালা লাগায় দেওয়ার মতো, যে ওইটা আমরা ছাড়া আর কেউ খুলতে পারবে না, ঠিক আছে? অর্থাৎ যার কাছে চাবি নেই সে ছাড়া ওটাকে, যার কাছে চাবি আছে সে ছাড়া আর ওটা কেউ খুলতে পারবে না। ওকে, তো এই ব্যাপারটাকেই বলা হয় ডেটা এনক্রিপশন। অর্থাৎ আমরা ডেটা আদান প্রদান করার সময় এই যে ডেটাকে হচ্ছে তোমার অন্যের জন্য যে আমরা হচ্ছে আনরিডেবল করে পাঠাচ্ছি, মানে অন্য কেউ যেন এটাকে পড়তে না পারে এমনভাবে যে আমরা ডেটাটাকে মডিফাই করে পাঠাচ্ছি, এই ব্যাপারটাকেই বলা হয় ডেটা এনক্রিপশন, ঠিক আছে? তো এই ডেটা এনক্রিপশনের সাথে টোটাল 4টা জিনিস সম্পর্কিত, একটু দেখো। প্রথমত আমাদের এই যেই মেসেজটা আমরা হচ্ছে মডিফাই করে পাঠাতে চাই, হ্যাঁ, ওই মেসেজটাকে বলা হয় প্লেইন টেক্সট। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে জিনিসটা তোমাদের জন্য ইজিয়ার হবে। ধরো আমাদের একটা মেসেজ আছে হাই, তো এই মেসেজটা আমরা পাঠাতে চাই, এটা আমাদের মেসেজ, এটা আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে চাই। তো যেই মেসেজটা তুমি পাঠাবা ওইটাকে বলা হয় প্লেইন টেক্সট। তো এই মেসেজটাকে এইভাবে ডিরেক্ট পাঠাইলে সমস্যা কি, ওই যে মাঝখানে যদি তোমার কেউ মেসেজটা যদি কেউ মাঝখানে ধরে ফেলে তাহলে সে দেখে ফেলতে পারবে যে তুমি কি পাঠাচ্ছ। সো এই যে আমাদের প্লেন টেক্সটকে আমরা ডিরেক্টলি পাঠাই না, আমরা কি করি, আমরা হচ্ছে যে এনক্রিপশন করি। এনক্রিপশন করাটা কি, এই এনক্রিপশন করা বলতে বোঝায় তোমার মেসেজটাকে এমনভাবে চেঞ্জ করা যেন ওইটা অন্য কেউ পড়ে না বুঝতে পারে। তো আমরা কি করতে পারি, আমরা এই ওয়ার্ডগুলোকে এইভাবে চেঞ্জ করতে পারি। দেখো যে আমরা এই এইচের জায়গায় তার এক ঘর ডানের যে ওয়ার্ডটা আছে সেটা বসাইতে পারি। এইচের এক ঘর ডানে কি আছে, আই, তাহলে আমরা এইচের জায়গায় আই বসাইতে পারি। একই শর্ত, একই রুল আমরা এই যে পরের ওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করব। এই যে আমরা আই এর এক ঘর ডানের ওয়ার্ডটা কি, GHI, তাহলে যে আমরা এখানে জে বসাইতে পারি। তাহলে দেখো আমাদের হাই মেসেজটা চেঞ্জ হয়ে কিন্তু একটা আনরিডেবল মেসেজ হয়ে গেছে। এই যে IJ, এটা কিন্তু কোনো মিনিং ক্যারি করতেছে না। তো আমরা এই মেসেজ যেটা পাইলাম এটাকে এখন বলতে পারি এটা হচ্ছে আমাদের সেই মেসেজ যেটাকে পাঠাবো, এবং এটার নাম আমরা দিচ্ছি হচ্ছে তখন সাইফার টেক্সট। তো আমরা কি পাঠাবো, আমরা সাইফার টেক্সট পাঠাবো। এবং এই যে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সট তৈরির যে প্রক্রিয়া এটাকে আমরা বলি এনক্রিপশন, ঠিক আছে? এবং আমাদের এনক্রিপশন করার সময় আমরা দেখো এই যে প্রত্যেকটা ঘরকে এক ঘর করে ডানে সরাইছি, এই যে ভ্যালুটা এটাকে আমরা বলি সিক্রেট কি। তাহলে মনে রাখবা আমাদের যে কোনো এনক্রিপশন করার জন্য 4টা জিনিস লাগে, এই যে প্লেন টেক্সট লাগে, এনক্রিপশন অ্যালগোরিদম লাগে, তারপর সিক্রেট কি লাগে, আর ফাইনালি যেটা জেনারেট হয় এটা সাইফার টেক্সট, ঠিক আছে? তো এই যে আমাদের সব মিলায় টোটাল জিনিস হচ্ছে 4টা, ঠিক আছে? 4টা জিনিস। আচ্ছা, এরপর হচ্ছে এই যে এনক্রিপশনটা তুমি করবা, এই এনক্রিপশন করার সময় তুমি যে কিটা ইউজ করতেছো, অর্থাৎ এইখানে আমরা প্রত্যেকটা লেটারকে এক ঘর ডানে সরাই দিচ্ছি, এটা হচ্ছে আমাদের সিক্রেট কি, কয় ঘর ডানে সরাচ্ছি। এই সিক্রেট কিটা কে কে জানে এটার উপর বেস করে এনক্রিপশনকে দুইভাবে
আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে সিমেট্রিক এনক্রিপশন আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক এনক্রিপশন। সিমেট্রিক এনক্রিপশনে তুমিও জানো আমিও জানি যে আমরা এই সিক্রেট কি কত ইউজ করছি। যেমন এইখানে তুমিও জানো সিক্রেট কি আমি 1 ইউজ করছি, আমিও জানি আমি সিক্রেট কি 1 ইউজ করছি। এটা হচ্ছে সিমেট্রিক। আর অ্যাসিমেট্রিকের জিনিসটা হচ্ছে যে আমি একটা সিক্রেট কি ইউজ করব, তুমি ভিন্ন আরেকটা সিক্রেট কি ইউজ করবা, ঠিক আছে? বা এইভাবে বলা যায় আমি আসলে সিক্রেট কি না, মানে যে আসলে প্লেইন টেক্সট থেকে সাইফার টেক্সট বানায়, যে আসলে মেসেজটাকে চেঞ্জ করে, সে হচ্ছে একটা পাবলিক কি ইউজ করে যেটা সবাই জানতে পারে। বাট যে মেসেজটা হচ্ছে পুনরায় রিকভার করে সে একটা প্রাইভেট কি ইউজ করে। বুঝতে পারছো? প্রাইভেট কি মানে হচ্ছে ওই কিটা শুধুমাত্র তার কাছেই আছে। মানে জিনিসটা আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। সিমেট্রিক কি হচ্ছে, ধরো যে এমন একটা চাবি যেটা শুধুমাত্র তোমার কাছে আর আমার কাছে আছে, তাহলে ওই যে ওই চাবি দিয়ে যেই তালাটা খোলা যায় ওই তালা শুধুমাত্র তুমি আর আমি খুলতে পারবো। তাহলে এটা হচ্ছে সিমেট্রিক কি। আর অ্যাসিমেট্রিক এনক্রিপশনটা অনেকটা এরকম যে একটা খোলা তালা আছে আমাদের কাছে, তো ওই খোলা তালা তো যে কেউ বন্ধ করে দিতে পারে, তাই না? একটা খোলা তালা যে কেউ বন্ধ করে দিতে পারে না, মানে যে কিছু তালা আছে না, দেখছো না, চাপ দিলেই বন্ধ হয়ে যায়। সে একটা খোলা তালা তোমাকে যদি দিয়ে দেই বা যে কাউকে যদি দেই, যে কেউ বন্ধ করতে পারবে। বাট খোলার জন্য কিন্তু একটা চাবি লাগবে, এবং ওই চাবি কিন্তু সবার কাছে নাই, শুধুমাত্র যাদের কাছে চাবি আছে তারাই খুলতে পারে। তাহলে এই যে এইটা হচ্ছে অ্যাসিমেট্রিক এনক্রিপশন, অর্থাৎ আটকাইতে সবাই পারবে বাট খুলতে পারবে শুধুমাত্র যাদের কাছে চাবি আছে। এটি অ্যাসিমেট্রিক এনক্রিপশন। ওকে, তাহলে কি শিখলাম? আমরা ডেটা যখন আদান প্রদান করব আমরা ডেটাকে এনক্রিপ্ট করে দিব। এনক্রিপ্ট করে আমরা প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সট বানাবো। সাইফার টেক্সট হচ্ছে পড়া যায় না, সো রিসিভার যখন ডেটা পায় তখন সে আবার সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সট বানায়। সো এই যে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সট এটাকে বলা হয় এনক্রিপশন, আর এই যে সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সট এটাকে বলা হয় ডিক্রিপশন। আর এই এনক্রিপশন ডিক্রিপশন করার সময় কি কাজে লাগে? এই যে সিক্রেট কি কাজে লাগে। সিক্রেট কি আমাদের বলে দেয় কিভাবে আমরা প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে যাব বা সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে যাব। ওকে, তো এই যে আমাদের ডেটা এনক্রিপশনের ধরনগুলো এখানে চিত্র দিয়ে দেখানো আছে, তোমাদেরকে এটা অলরেডি আমি বলে দিয়েছি। তো আমাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে সিজার কোডটা অলরেডি তোমাদেরকে দেখাইছি, তো এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। তো তোমাদের কাছে এখানে কোশ্চেন হচ্ছে এই এক্সাম্পলের সিক্রেট কি কত, এটা একটু বের করো। হ্যাঁ, এটা একটা মজার কোশ্চেন, এটা তোমরা একটু নিজেরা করার ট্রাই করো। এই কোশ্চেনে সিক্রেট কি এর ভ্যালু কত। ওকে, তো আমরা এখন কিছু সিকিউ কোশ্চেন সলভ করব, ঠিক আছে, যেগুলো বোর্ডে এসেছিল। তো তোমরা দেখতে পাচ্ছ যে কোশ্চেনগুলো অনেক পুরনো, 19 সালের কোশ্চেন। এটা কারণ কি? এর কারণ হচ্ছে দীর্ঘদিন এই চ্যাপ্টারটা হচ্ছে শর্ট সিলেবাসে ইনক্লুডেড ছিল না, দ্যাটস ওয়াই লাস্ট যেই বছর এই চ্যাপ্টার থেকে কোশ্চেন হয়েছে সেটা হচ্ছে 19 সালে, ঠিক আছে। তো আমরা এই জন্য 19 সালে কোশ্চেন দেখতেছি। তো আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আছে এখানে বলতেছে, দেখো দুইটা ডেটা টেবিল আছে, ভালো কথা। বলতেছে টেবিল 2-এ ডেট নামে নতুন একটা ফিল্ড সংযোজনের প্রক্রিয়া ব্যাখ্যা করো। তাহলে চলো আমরা চলে যাই টেবিল 2-তে। এই যে টেবিল 2-তে আমাদের কি করতে হবে? নতুন একটা কলাম অ্যাড করতে হবে, অর্থাৎ টেবিল 2 অলরেডি বানানো আছে, আমাদের নতুন একটা জাস্ট কলাম অ্যাড করতে হবে। এই কলামের নাম হবে ডেট, ঠিক আছে, এই কলামের নাম হবে ডেট, এবং এটা অ্যাড করার জন্য আমাদের প্রক্রিয়াটা দেখাইতে হবে। সো আমরা এখানে জাস্ট কোড লিখবো, কোড লিখে অ্যাড করব। সো খুবই সিম্পল, এটা দেখো আমি একটু দেখাই তোমাদেরকে। আমরা এসকিউএল কোড লিখে আমরা হচ্ছে কলাম অ্যাড করব। তো তোমাদের এখন মনে করে দেখতে হবে যে কোন এসকিউএল কোডটা এখানে আমাদের ইউজ করতে হবে, কোন কমান্ডটা। তো তোমাদের আমি বলেছিলাম যে আমাদের একটা বানানো টেবিলে যদি আমরা নতুন করে কোনো কলাম অ্যাড করতে চাই আমাদের হচ্ছে অল্টার কমান্ডটা ইউজ করতে হবে। তাহলে এই যে আমরা অল্টার কমান্ডটা ইউজ করবো। আমরা কি বলবো? অল্টার, এরপর আমাদের দিতে হবে টেবিলের নাম। তো আমরা টেবিল 2 এইটাতে হচ্ছে চেঞ্জ করতে চাই, তাহলে যে টেবিল 2, এরপর আমরা কি বলবো? অল্টার টেবিল 2 আমরা অ্যাড করতে চাই, তাহলে অ্যাড। এরপর কি বলবো? এরপর হচ্ছে আমরা আমাদের টেবিলের মধ্যে যে নতুন কলাম অ্যাড করতে চাই সেই কলামের নাম দিব এবং তার ডেটা টাইপ দিব, তাই না? শেষ, ঠিক আছে। এখানে একটা এরর দিবে, কারণ এই যে তুমি রিয়েল লাইফে দুইটা জিনিস সেম দিতেছো, এটা হবে না। তো তুমি এখানে ডেট অফ বার্থ বা অন্য কিছু, এই যে তুমি যদি অল্টার কমান্ডের ইউজ কেসটা দেখো তাহলে বুঝতে পারবা। এই দেখো আমাদের হচ্ছে প্রথমে এখানে কলামের নাম দিতে হয়, তারপরে টাইপ দিতে হয়। সো কলামের নাম আর টাইপ তুমি দুইটাই সেম দিছো এইখানে, তো এই কারণে এখানে একটা এরর দিবে। তো তুমি চাইলে হচ্ছে কলামের নামটা অন্য কিছু দিতে পারো, ঠিক আছে। লাইক তুমি যদি এখানে
ডেট অফ বার্থ দাও, তারপরে এটা ডেট দাও, এই যে এটা কোনো সমস্যা নেই, এটা ফাইন, এটা কাজ করবে। ওকে, তো যাই হোক, যেহেতু আমাদের এখানে ডেট নামেই বলছে তো আমরা ওই নামেই দিব, কোনো সমস্যা নেই, আমরা ডেট নামে দিয়ে তারপর এটা টাইপ ও ডেটই দিতে হবে, ঠিক আছে, টাইপ ও ডেটই দিব, শেষ। ওকে, তাহলে আমাদের গ নাম্বার শেষ। এরপর আমরা চলে যাচ্ছি ঘ নাম্বারে। ঘ নাম্বারে বলছে টেবিল 1-এর তৃতীয় ফিল্ডকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর ধাপ বিশ্লেষণ করো। তাহলে আমরা টেবিল 1-এর তৃতীয় ফিল্ড, টেবিল 1 কোনটা দেখি, এই যে এইটা টেবিল 1, টেবিল 1-এর তৃতীয় ফিল্ড ডেট অফ বার্থ, এটাকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে হবে। তার মানে আমাদের হচ্ছে ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে কি বলতো, ঊর্ধ্বক্রম মানে হচ্ছে তোমার ছোট থেকে বড়, তার মানে হচ্ছে যেইটার জন্মসাল ছোট সেটা উপরে, যেটার জন্মসাল বড় সেটা আস্তে আস্তে নিচের দিকে আসবে, বুঝতে পারতেছো? তার মানে যে 1995 এটা ছোট, এটা সবার উপরে আসবে, এরপরে 1996, এরপরে 1997 সবার নিচে আসবে, যেহেতু অ্যাসেন্ডিং, অর্থাৎ তোমার ছোট থেকে আস্তে আস্তে বড়োর দিকে যাবে, তাহলে যে আমাদের আস্তে আস্তে তোমার বড় সালগুলো নিচের দিকে আসবে, ঠিক আছে। ওকে, তাহলে এই জিনিসটাই তুমি কোড লিখে কিভাবে করতে পারো, তো এটা একটু তোমাদেরকে দেখাই দিই, কোড লিখে তোমরা এই কাজটা কিভাবে করতে পারো, মানে এই আউটপুটটা কিভাবে আনতে পারো, যে আমাদের এই যে বড় সালের জন্য যেই রোটা আছে ওইটা উপরে আসবে, এরপরে আস্তে আস্তে ছোট সালের জন্য যেই রোটা আছে এটা আস্তে আস্তে উপরে আসবে, আর বড় সালের জন্য যেই রোগুলো আছে ওগুলো আস্তে আস্তে নিচে আসবে, ঠিক আছে। অর্থাৎ বেসিক্যালি তুমি ডেট অফ বার্থের জন্য তুমি হচ্ছে কি করতে চাচ্ছ, তুমি হচ্ছে সর্টিং করতে চাচ্ছ, ডেট অফ বার্থের উপর ভিত্তি করে তুমি রোগুলোকে সাজাতে চাচ্ছ, ঠিক আছে, অ্যাসেন্ডিং অর্ডারে বা ঊর্ধ্বক্রম অনুসারে। আচ্ছা, তাহলে আমরা চলো এটা একটু করার চেষ্টা করি। তো আমরা আমাদের এখানে হচ্ছে সর্টিংয়ের যে কোড আছে ওইটাকে কাজে লাগাবো। তোমাদের কি মনে আছে সর্টিং কিভাবে করেছিলাম কোড লিখে? এই যে প্রথমেই আমরা বলে দেই কোন টেবিল থেকে আমরা ডেটা নিতে চাই, এই যে আমি বলে দিছি টেবিল 1 থেকে আমরা ডেটা নিতে চাই। আচ্ছা, এরপর ডেটা নেওয়ার পর তুমি কিভাবে ফিল্টার করবা, ফিল্টার করার কি দরকার আছে? আচ্ছা, আমাদের কোনো ফিল্টারিং এর দরকার নেই, আমরা সবাইকেই দেখাবো। আচ্ছা, তাহলে ফিল্টারিং এর দরকার না থাকলে ওয়্যার এইটা লিখবা না। আচ্ছা, তাহলে আমরা সবাইকেই দেখাবো। আচ্ছা, সবাইকে কিভাবে দেখাবো? সাজিয়ে দেখাবো। কিভাবে সাজাবো? ঊর্ধ্বক্রম অনুসারে। তাহলে এই যে আমাদের লিখতে হবে, আমরা টেবিল 1 থেকে সবগুলো রো নিব, সবগুলো রো নেওয়ার পর তাদেরকে এই যে সাজাবো অর্ডার বাই, কিসের উপর ভিত্তি করে? ওই যে ডেট অফ বার্থ কলামের মানের উপর ভিত্তি করে। এখন এই যে এখানে স্পেস আছে না, স্পেস তো দেওয়া যায় না এসকিউএলে, এই কারণে এই জিনিসটাকে থার্ড ব্র্যাকেটের ভেতরে দিতে হবে তোমাকে, এই জিনিসটাকে থার্ড ব্র্যাকেটের ভেতরে দিতে হবে। আচ্ছা, তাহলে এই ডেট অফ বার্থ কলামের ভেতরে যেই সালগুলো আছে ওগুলোর উপর ভিত্তি করে আমরা সাজাবো। আচ্ছা, সাজাইলাম। এরপর হচ্ছে আমাদের এটাকে বলে দিতে হবে কিভাবে সাজাবো। আমরা এখানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে চাই, এই কারণে যে আমরা এখানে বলে দিচ্ছি অ্যাসেন্ডিং অর্ডার, এবং এইটা বলার উপায়টা হচ্ছে এই যে এএসসি, এই ওয়ার্ডটা লিখতে হয়, শেষ। তাহলে এইটুকু লিখলে কিন্তু আমাদের কোড কমপ্লিট হবে না, আমাদের এই যে এই রেজাল্টটাকে তো ডিসপ্লে করাইতে হবে, তাই না? তো তার জন্য যে একদম উপরে সিলেক্ট কমান্ডটা ইউজ করতে হবে। তো আমরা এই যে সিলেক্ট কমান্ড দিয়ে এখন বলে দিব যে আমরা রেজাল্টটা কিভাবে ডিসপ্লে করাতে চাই। তো আমরা সবগুলো ফিল্ডের ভ্যালু দেখতে চাই, এই কারণে সিলেক্ট অল দিয়ে দিলাম। তাহলে আউটপুটটা দেখতে কেমন হবে? আউটপুটটা দেখতে হবে হচ্ছে এই যে আমাদের সেকেন্ড রো এখন যেটা আছে, এই সেকেন্ড রো এর জন্য যতগুলো ফিল্ড আছে সবগুলো ফিল্ডের ভ্যালু একদম উপরে দেখাবে, তারপরে এই যে এইটা, তারপরে এইটা, এইভাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের কমপ্লিট কোড। ওকে, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তো আমরা হচ্ছে আমাদের নেক্সট যে সিকিউ কোশ্চেন আছে সেখানে চলে যাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ একটা টেবিল আছে, টেবিলে আমাদের অনেকগুলো কলাম আছে, আর কোশ্চেন যেটা আছে সেখানে বলা হচ্ছে টেবিলটা তৈরির জন্য এসকিউএল কমান্ড লিখো। আচ্ছা, তার মানে বেসিক্যালি এখানে আমাদের এই টেবিলটা বানানোর কোড লিখতে হবে। তাহলে চলো শুরু করে দেই। তাহলে আমরা একটু প্রথমে দেখে নিই আমাদের টেবিলে কয়টা কলাম আছে। এই যে আইডি নামের একটা কলাম, স্যালারি, জয়নিং ডেট, আর হচ্ছে ফটো, এই যে টোটাল 4টা কলাম আছে। আচ্ছা, কি কি ডেটা টাইপ দিব? আইডির জন্য হচ্ছে আমাদের ডেটা টাইপটা হবে নাম্বার, স্যালারির জন্য হচ্ছে এটা কারেন্সি দিতে পারি, এটা নাম্বার দিতে পারো, সমস্যা নেই, নাম্বার দিলেও হবে। জয়নিং ডেট, এটা হচ্ছে আমাদের ডেট টাইপের ডেটা, আর ফটো এটা হচ্ছে ওএলই অবজেক্ট। ওকে, শেষ।
তাহলে চলো এটার জন্য আমরা এখন কোড লিখি। তাহলে আমাদের কোডটা কি ছিল মনে আছে তোমাদের? টেবিল বানানোর জন্য কোডটা ছিল হচ্ছে ক্রিয়েট কমান্ড দিয়ে। তাহলে আমরা প্রথমে লিখব ক্রিয়েট, এরপরে টেবিল ওয়ার্ডটা লিখতে হয়। তাহলে আমরা টেবিল ওয়ার্ডটা লিখি। এরপর আমাদের টেবিলের একটা সুন্দর নাম দিতে হয়। তো আমরা এখানে টেবিলের নাম দিলাম ধরো এমপ্লয়ি। আমি মানে যেটা বুঝতে পারতেছি দেখে যে এটা অবশ্যই একটা এমপ্লয়ি টেবিলকেই বোঝাচ্ছে। এই যে আমি এমপ্লয়ি নাম দিলাম। এরপর এই যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে এখন আমি একটা একটা করে কলাম তৈরি করব, ঠিক আছে? আমার টেবিলে যতগুলো কলাম হবে, তো আমার প্রথম কলামটা হবে আইডি নামে। তাহলে আমি এই যে কলামের নাম দিলাম আইডি। এটার ডেটা টাইপ কি দিব? ডেটা টাইপ দিব নাম্বার। তাহলে এই যে পাশে নাম্বার হচ্ছে ডেটা টাইপ দিয়ে দিলাম। আর আমি এইটাকে প্রাইমারি কি সেট করতে চাই, আমি যে পাশে প্রাইমারি কি লিখে দিলাম, অর্থাৎ আমার আইডি ভ্যালুগুলো সব ইউনিক হবে। ওকে, তাহলে এই যে আমাদের প্রথম কলাম বানানোর কোড এখানে শেষ। আমি হচ্ছে এখানে একটা কমা দিয়ে দিব। কমা দিয়ে এখন সেকেন্ড কলাম কি? স্যালারি। তাহলে যে আমি কলামের নাম দিয়ে দিলাম। এরপর ডেটা টাইপ দিয়ে দিলাম নাম্বার। তুমি চাইলে এখানে সাইজও দিতে পারো, যে কত সাইজের ডেটা থাকতে পারবে। আচ্ছা, আপাতত এটা দরকার নেই আমাদের, যেহেতু কোশ্চেনে বলা নাই। আমি কমা দিয়ে পরের লাইনে চলে যাচ্ছি। এরপরের ডেটা টাইপটা আমাদের কি? এরপরের কলামটা কিসের জন্য? এই যে জয়নিং ডেটের জন্য। তো আমি যে নাম দিলাম কলামের জয়নিং ডেট, যে ডেট। এরপর এইটাকে আমরা দিব ডেট টাইপ। ওকে, কমা দিলাম। লাস্ট যেই আমাদের কলামটা আছে এটার নাম হবে ফটো, এবং এটার টাইপটা দিব ওয়েলি অবজেক্ট। অ্যান্ড যেহেতু এটা লাস্ট কলাম, এর জন্য আর কোনো কমা দিব না। সো ফাইনালি আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করব এবং এখানে একটা সেমিকোলন দিয়ে দেবো। দ্যাটস ইট। তাহলে আমাদের এই কোডটা রান করলে হচ্ছে এই টেবিলটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে সিকিউ কোশ্চেনগুলো তাহলে শেষ করলাম এখানে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসের শেষ দিকের পার্টে, যেটা হচ্ছে আমরা জ্ঞানমূলক প্রশ্ন আর অনুধাবনমূলক প্রশ্ন এখন দেখব। তো আমাদের এখানে কিছু জ্ঞানমূলক কোশ্চেন দেওয়া আছে। যেমন ফার্স্টে যেটা বলা আছে ভোলাটাইল মেমোরি কি। তো এই জিনিসটা আমরা দেখে এসেছি যে যেই সকল মেমোরিতে ডেটা হচ্ছে স্থায়ীভাবে সংরক্ষিত থাকে না, ওই সকল মেমোরিকে আমরা বলি ভোলাটাইল মেমোরি। ওকে, যেমন র্যাম। এরপর বলতেছে কম্পোজিট প্রাইমারি কি, ওই যে একাধিক ফিল্ডের সমন্বয়ে যখন হচ্ছে আমরা প্রাইমারি কি তৈরি করি, ওইটাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি, ঠিক আছে? এরপরে RDBMS। আচ্ছা, এটা কিসের শর্ট ফর্ম? RDBMS হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের শর্ট ফর্ম, ঠিক আছে? তো আমাদের DBMS হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নন রিলেশনাল, একটা হচ্ছে রিলেশনাল। এরপরে হচ্ছে সাইফার টেক্সট বলতে কি বুঝি? সাইফার টেক্সট হচ্ছে কোনো একটা মেসেজকে আমরা যখন এনক্রিপ্টেড করি তখন যে মেসেজটা তৈরি হয় এটাকে আমরা বলি হচ্ছে সাইফার টেক্সট, অর্থাৎ যেটা পড়লে অন্য কেউ বুঝতে পারে না যে এখানে কি মেসেজ দেওয়া আছে। জাংশন টেবিল, মেনি টু মেনি রিলেশনশিপের জন্য আমাদের যে অতিরিক্ত একটা টেবিল প্রয়োজন হয় ওইটাকে আমরা বলি হচ্ছে জাংশন টেবিল, যেটা আমরা দেখেছিলাম। কর্পোরেট ডেটাবেস, বুঝতেই পারতেছো কর্পোরেট ডেটা রাখার জন্য যে ডেটাবেস লাগে। ডেটা টাইপ, ডেটাবেসে যেই ডেটাগুলো আমরা ইউজ করি ওগুলোর যে ধরন ওটাকে আমরা বলি ডেটা টাইপ। যে আচ্ছা, এখানে ডেটা টাইপ এটা যেহেতু তোমার হচ্ছে DBMS এর আন্ডারে কোশ্চেনটা আসছে, তো এখানে তোমাকে DBMS এর আন্ডারেই অ্যান্সারটা দিতে হবে, এটা একটু মাথায় রেখো। এটা সিকিউ দেখে উত্তরটা করবো আর কি। আর ফাইনালি DBMS বলতে কি বুঝি? DBMS হচ্ছে মেইনলি আমাদের একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, যার মাধ্যমে আমরা ডেটাগুলোকে সংরক্ষণ করতে পারি, তৈরি করতে পারি, পরিবর্তন করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। ওকে, এরপর ডেটাবেস কি, ইন্ডেক্সিং কি? ইন্ডেক্সিংটা তো আমরা দেখেছি। ইন্ডেক্সিং হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে হচ্ছে আমরা আমাদের ডেটাগুলোকে আগে থেকে এমনভাবে সাজিয়ে রাখি যেন আমরা আমাদের ডেটা সহজে খুব অল্প সময়ের মধ্যে খুঁজে বের করতে পারি, ঠিক আছে? ওকে, তো এখানে আমাদের ফাইনালি কিছু অনুধাবনমূলক প্রশ্ন আছে, আমরা একটা একটু করে পড়ি। ফার্স্টে যেটা আছে এখানে বলা হচ্ছে ভোলাটাইল মেমোরি এবং নন ভোলাটাইল মেমোরি এক নয়, স্বাভাবিক। ভোলাটাইল মেমোরি হচ্ছে আমাদের ডেটাগুলো টেম্পোরারিলি স্টোর করে, আর নন ভোলাটাইল মেমোরি হচ্ছে পার্মানেন্টলি স্টোর করে। এরপরে বলা হচ্ছে দেখো ডেটার নিরাপত্তায় এনক্রিপশন কার্যকরী পদ্ধতি। কেন? তোমার ডেটা যদি এনক্রিপ্ট না করো তাহলে ওইটা দেখা যাবে যে অন্য কেউ পড়ে ফেলতেছে। সো অনেক সময় তুমি হচ্ছে গোপনীয় কিছু মেসেজ পাঠাও একজন আরেকজনকে, তাই না? সো তুমি চাও না ওই মেসেজ অন্য কেউ দেখুক। সো এই জন্য এনক্রিপশনটা আসলে গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমার নিজের প্রাইভেসি এবং সিকিউরিটির জন্য ডেটা এনক্রিপশন ইম্পর্ট্যান্ট। এরপর ডেটাবেস রিলেশন তৈরির দুটি শর্ত, ওই যে কমন ফিল্ড থাকতে হবে, একটিকে অবশ্যই প্রাইমারি কি হতে হবে। প্রাইমারি কি ও ফরেন কি এক নয়। প্রাইমারি কি হচ্ছে সেই কি যেটা
কোনো একটা টেবিলের এমন একটা কলামকে নির্দেশ করে যেই কলাম বরাবর সবগুলো ডেটা ইউনিক। আর ফরেন কি হচ্ছে কোনো একটা টেবিলের সাধারণ ফিল্ড যেটা অন্য কোনো একটা টেবিলের প্রাইমারি কি হিসাবে কাজ করতেছে। আচ্ছা, লুকআপ উইজার্ড এইটা বলতেছে এখানে টাইপ সুনির্দিষ্ট হতে হয়। আচ্ছা, আমরা এটা একটু দেখি, এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। লুকআপ উইজার্ড হচ্ছে মেইনলি একটা ডেটা টাইপ। লুকআপ উইজার্ড একটা ডেটা টাইপ। এই ডেটা টাইপ দিলে কি হয়, ওই যে তুমি অনেক সময় দেখবা যে কিছু কিছু ডেটা তোমার কাছ থেকে এইভাবে ইনপুট নেওয়া হয় ওয়েবসাইটে। এই যে ধরো যে জেন্ডার, এরকম নামে একটা বাটন আছে, তুমি এটাতে ক্লিক করলে তারপরে এরকম একটা ড্রপ ডাউন লিস্ট আসে, এখানে কতগুলো অপশন দেখায়। ঠিক আছে, তো এই যে এরকম ধর একটা অপশন আসলো তোমার কাছে, একটা বাটন ক্লিক করার পর এইটাকেই বলা হয় লুকআপ উইজার্ড। তো তুমি চাইলে তোমার ডেটাবেস টেবিলের কোনো একটা কলামের জন্য তুমি এরকম লুকআপ উইজার্ড ডেটা টাইপ সেট করতে পারো। ওকে, বাট এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে তোমার এই যে লুকআপ উইজার্ডের মধ্যে তুমি যেই অপশনগুলো রাখতেছো সবগুলো সেম টাইপের ডেটার হইতে হবে। অর্থাৎ তুমি মেল, এরপরে এখানে ফিমেল না রেখে তুমি যদি ধরো 01 এরকম নাম্বার রাখতে, এটা তো হইতো না। ঠিক আছে। আচ্ছা, ডেটাবেস রিলেশন তৈরির পর প্রাইমারি কি পরিবর্তন করা যায় না, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। যে তোমার দুইটা ডেটাবেস টেবিলের মধ্যে রিলেশন কিন্তু একটা শর্তের উপর ভিত্তি করে হয়। সেই শর্তটা আশা করি মনে আছে। সেটা হচ্ছে আমার দুইটা টেবিলের মধ্যে একটা কমন ফিল্ড থাকতে হবে এবং কমন ফিল্ডের মধ্যে একটাকে প্রাইমারি কি হইতে হবে। তো তোমার যেহেতু এই শর্তের উপর ভিত্তি করেই রিলেশনশিপ তৈরি হয়েছে, তাহলে তুমি অবশ্যই রিলেশনশিপ তৈরি করার পর ওই প্রাইমারি কি চেঞ্জ করতে পারবা না, কারণ প্রাইমারি কি না থাকলে ওই রিলেশনশিপই তো থাকবে না। বুঝতে পারছো? ওকে, তাহলে এই ছিল আমাদের অনুধাবনমূলক প্রশ্নগুলো। সো আমাদের আজকের অধ্যায় 6-এর উপর যে আইসিটি এক্সপ্রেস ক্লাসটি ছিল সেটা এখানেই শেষ হচ্ছে। আশা করি ক্লাসটা তোমাদের একটা কম্প্রিহেন্সিভ এবং গোছানো প্রস্তুতি নিতে হেল্প করবে। তো পরবর্তীতে তোমাদের সাথে আবারও নতুন কোনো ক্লাসে দেখা হবে এই প্রত্যাশা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।